হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ের নবম অধ্যায়ে উত্তর আমেরিকা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই উত্তর আমেরিকা একটা তোমার মহাদেশ, এবং এই মহাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কী কী আছে, এবং এটা একটা এমন একটা মহাদেশ যেখানে কিন্তু সমস্ত প্রকৃতির জলবায়ু কিন্তু প্রায় লক্ষ্য করা যায়। শুধুমাত্র মৌসুমি জলবায়ুটা বাদ দিয়ে বাকি সবই মনে হয় লক্ষ্য করা যাচ্ছে। তো আমি তোমাদের দেখো পরপর সবই উল্লেখ করব এবং বুঝিয়ে দেবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো, এখানে সমস্ত প্রশ্নগুলো পরপর লেখা আছে উত্তর আমেরিকার উপরে যে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কিভাবে উত্তর আমেরিকা আবিষ্কৃত হয়। তাহলে দেখো, আমি তোমাদের বলে রাখি, উত্তর আমেরিকা কিন্তু একটা নবীন মহাদেশ বলতে পারো, উত্তর এবং দক্ষিণ আমেরিকা। তার কারণ এই মহাদেশগুলো কিন্তু প্রায় সব থেকে শেষে আবিষ্কৃত হয়েছিল। তোমার ইউরোপীয় যে নাবিকরা ছিল, তারা ভারত আবিষ্কার করতে গিয়ে তোমার আমেরিকার আবিষ্কার করে। দেখো, তাহলে ইতিহাসটা পড়লেই তোমরা বুঝতে পারবে। বলছে আজ থেকে প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকার মহাদেশটির কথা মানুষের কাছে অজানা ছিল। অর্থাৎ 500 বছর আগে কিন্তু আমেরিকা বলে কিন্তু বা উত্তর আমেরিকা বলে কিন্তু কোনো মহাদেশ ছিল না, মানুষের জানা ছিল না। 1400 থেকে 1500 খ্রিস্টাব্দে ইউরোপীয় অধিবাসীগণ নতুন দেশের সন্ধানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে। তাহলে দেখো, এই ইউরোপীয় অধিবাসীগণ, ইউরোপ মহাদেশ, আমাদের যে ম্যাপটা আছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র, এবং পৃথিবীর মানচিত্রে এই যে এইটা হচ্ছে তোমার ইউরোপ মহাদেশ, এশিয়া, এবং এটা হচ্ছে ইউরোপ। এই যে এখানে বাউন্ডারিটা দেখো, ডটেড বাউন্ডারি রয়েছে, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এবং এই ইউরোপ মহাদেশের মধ্যে এইটা হচ্ছে গ্রিনিচ, এবং এখানে লন্ডন। ঠিক আছে, তো এরা কিন্তু কি বলতো, সমস্ত দেশকে তারা আবিষ্কার করে। আমাদের ভারতবর্ষ কিন্তু তোমার প্রায় 200 বছর ধরে শাসন করেছিল ইংরেজরা। তো এরকম করে তারা কিন্তু বিভিন্ন দেশ আবিষ্কার করতো। তো ভারতীয় দ্বীপপুঞ্জে আসার পথে, অর্থাৎ এইখান থেকে তারা যখন ভারতীয় দ্বীপপুঞ্জে আসার চেষ্টা করছিল, তখনই কিন্তু তারা আমেরিকার আবিষ্কার করে। তাহলে এই জায়গা থেকে তারা কিন্তু দেখো গোটা বিশ্বকে প্রায় আবিষ্কার করে ফেলেছিল। তারা এতটাই উন্নত ছিল তখনকার সময়ে। তো দেখো, বলছে ইউরোপীয় অধিবাসীগণ নতুন দেশের সন্ধানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক কলম্বাস ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে দ্বীপপুঞ্জে উপস্থিত হয়। অর্থাৎ তোমার এই যে তোমার যে আমেরিকা মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জ, অর্থাৎ এই যে দ্বীপপুঞ্জগুলো দেখছো, এই দ্বীপপুঞ্জগুলোতে এসে উপস্থিত হয়। এবং সে কীভাবে দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হয়, ওই দ্বীপগুলিকেই ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন। ঠিক আছে, পরবর্তীকালে 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসে উপস্থিত হন। তিনি তখন অনুভব করেন যে এটা ভারতবর্ষ নয়, এটা অজানা ভূখণ্ড। তিনি তার নিজের নাম অনুসারেই এই মহাদেশের নামকরণ করেন আমেরিকা মহাদেশ। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে তোমার সব থেকে নবীনতম মহাদেশ আমেরিকা। এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দুটোই প্রায় খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কৃত হয়। প্রথমে উত্তর আমেরিকা হয়, তারপরে পরেই দক্ষিণ আমেরিকাতে হয়। এবং দুটো জায়গাতেই কিন্তু এই ইউরোপীয় অধিবাসী গণেরই কিন্তু বসবাস তোমার শুরু হয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার আমেরিকার ইতিহাস, অর্থাৎ আমেরিকা যে মহাদেশটা আছে সেটার আবিষ্কার। তাহলে প্রথম যে জনবসতি সেটা কিন্তু এই ইউরোপ থেকেই শুরু হয়, এবং ইউরোপ থেকে এরাই কিন্তু আবার বিভিন্ন মহাদেশ আবিষ্কার করে এবং নিজেরা তাদের শাসন কার্য চালায়, ব্যবসা বাণিজ্য শুরু করে। এই হচ্ছে তোমার ইতিহাস। এরপর আমাদের যেটা জানতে হবে যে উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলে কেন। তাহলে দেখো, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে যতগুলো মহাদেশ আছে তার মধ্যে উত্তর আমেরিকাটা হচ্ছে সব থেকে নবীনতম, যার জন্য একে বলছে কি নবীন বিশ্ব, অর্থাৎ নতুন পৃথিবী। যেটাকে আমরা যদি বাংলা বলি তাহলে নতুন পৃথিবী কেন বলা হচ্ছে। দেখো, বলছে 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি আবিষ্কার করেন উত্তর আমেরিকা মহাদেশ। যদিও এই মহাদেশটি অনেক আগে সৃষ্টি হয়েছে, তবুও 1501 খ্রিস্টাব্দে এই মহাদেশ আবিষ্কৃত হওয়ার জন্য উত্তর আমেরিকাকে নবীন মহাদেশ বলা হয়েছে বলে ধরা হয়। এছাড়া মহাদেশটি অতি দ্রুততার সঙ্গে কৃষিজ এবং শিল্পে সমৃদ্ধ হয়ে ওঠে, অর্থাৎ অর্থনৈতিক মহাদেশে পরিণত হয়েছে। তাই উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে নবীন বিশ্ব বলার তার কারণ এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দ্রুত উন্নত হয়েছে, এবং এখন সুপার পাওয়ার কান্ট্রি বলতে কিন্তু আমেরিকাকে আমরা বোঝায়। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে কোনটা, বলছে উত্তর আমেরিকার অবস্থান এবং সীমা বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকার অবস্থান এবং সীমা বর্ণনা করো। তা দেখো, উত্তর আমেরিকা যেটা আছে তার অবস্থান কি,
আমরা মানচিত্রতে দেখে এখানে বুঝতে পারছি, দেখো এখানে এই যে ল্যাটিচিউড লঙ্গিচিউড সবই দেওয়া আছে এবং এটাই তোমার এখানে লিপিবদ্ধ থাকবে। কি আছে দেখো, মহাদেশটি 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। তাহলে 7 ডিগ্রি উত্তর মানে 7 ডিগ্রি, দেখো এটা হচ্ছে তোমার 7 ডিগ্রি উত্তর মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি, তাহলে 7 ডিগ্রি উত্তর থেকে তোমার 84 ডিগ্রি উত্তর পর্যন্ত, 84 ডিগ্রি উত্তর। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি, তাহলে এই দিকটা হচ্ছে তোমার এরকম জায়গাতে হচ্ছে 84 ডিগ্রি। তাহলে এত দূর পর্যন্ত এই গ্রিনল্যান্ড বলে যে তোমার ভূখণ্ডটা আছে, যে দ্বীপটা আছে, যেটা বিশ্বের সব থেকে বড় দ্বীপ, এটাও কিন্তু উত্তর আমেরিকারই অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? 84 ডিগ্রি পর্যন্ত এবং পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তাহলে 20 ডিগ্রি পশ্চিম। এই দেখো এটা হচ্ছে ওয়েস্ট, এই যে নিচে দেখতে পাচ্ছ গ্রাফগুলো, তাহলে 20 ডিগ্রি পশ্চিম মানে এটা 40 ডিগ্রি, তাহলে এইরকম জায়গাতে এইটা এই দেখো এই যে রেখাটা আছে এটা হচ্ছে 20 ডিগ্রি মাপের, তাহলে 20 ডিগ্রি পশ্চিম যেটার উপরে গ্রিনল্যান্ড অবস্থান। তাহলে দেখো এই গ্রিনল্যান্ডটাও হচ্ছে তোমার আমেরিকার অন্তর্গত। তাহলে এই দেখো এখানে তোমার 10 ডিগ্রি পশ্চিম থেকে, এই যে এখানে তোমার যে লেখা আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে, অর্থাৎ এখান থেকে এটা 40 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি, দেখতে পাচ্ছ এই 20 ডিগ্রি পশ্চিম থেকে একেবারে এখানে 160 ডিগ্রি অর্থাৎ 170 ডিগ্রি পশ্চিম পর্যন্ত প্রায় হবে, 173 ডিগ্রি পশ্চিমে 173 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই ম্যাপটা দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো এর অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশ বিস্তার। এবার এটা সীমা কি আছে দেখো, মহাদেশটির চারপাশ লক্ষ্য করলে দেখতে পাবে প্রায় সব দিকেই সাগর মহাসাগরে ঘিরে ফেলা। যেমন উত্তরে আছে উত্তর মহাসাগর, দেখো এটা হচ্ছে উত্তর মহাসাগর, অর্থাৎ এই যে আমরা যদি তার চতুর্দিক দেখি তাহলে এই যে উত্তরে আছে তোমার এটা হচ্ছে উত্তর মহাসাগর, হ্যাঁ, দক্ষিণে উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, অর্থাৎ এটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমে এই যে মহাসাগরটা আছে এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর, এই হচ্ছে তার সীমা, ঠিক আছে। এবং উত্তর আমেরিকা মহাদেশটির উত্তরে অবস্থিত বেরিং প্রণালী মহাদেশটিকে এশিয়া থেকে পৃথক করেছে, এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে বেরিং প্রণালী, এবং আর দক্ষিণে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে, অর্থাৎ এই যে তোমার এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এটার মাঝে আছে তোমার পানামা খাল, বুঝতে পারছো। আর এশিয়া থেকে এই যে এশিয়া মহাদেশ আছে, এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে তোমার বেরিং প্রণালী। তাহলে এই হচ্ছে তোমার এর চতুর্দিক সম্পর্কে বর্ণনা। এরপর দেখো যে প্রশ্নটা আছে বলছে যে সীমা বর্ণনা করা, এবার ভৌগোলিক গুরুত্ব লেখো। তাহলে আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকার ভৌগোলিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এই মহাদেশটি কিন্তু ভৌগোলিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ গুরুত্বপূর্ণ আছে বলেই কিন্তু আজ সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে সেটা তোমার আত্মপ্রকাশ করেছে। এবং এই ভৌগোলিক গুরুত্বটা তাহলে আমাদের জানতে হবে এবং দেখব যে ভৌগোলিক গুরুত্বের সঙ্গে সঙ্গে আমাদের কি কি জানতে পারা যাচ্ছে। তাহলে দেখো আমাদের উত্তর আমেরিকা মহাদেশের যে ভৌগোলিক গুরুত্ব আছে, নবীন বিশ্ব বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের পড়া হয়েছে। এবার তোমার যেটা আছে যে উত্তর আমেরিকা মহাদেশের তোমার ভৌগোলিক গুরুত্ব, হ্যাঁ, তাহলে ভৌগোলিক গুরুত্বটা যদি আমরা জানি তাহলে অনেকটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার হবে। বলছে উত্তর আমেরিকা পৃথিবীর পশ্চিমে এবং উত্তর গোলার্ধে অন্তর্গত মহাদেশ, হ্যাঁ, তাহলে পশ্চিম এবং উত্তর গোলার্ধ, তাহলে এটা হচ্ছে আমরা যদি এই ম্যাপটা দেখি তাহলে এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, ঠিক আছে, আর এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ। তাহলে পশ্চিম গোলার্ধ এবং উত্তর গোলার্ধে কিন্তু অবস্থিত একটা মহাদেশ। তাই পৃথিবীর সব মহাদেশের সাথেই জলপথে এর নিরবিচ্ছিন্ন যোগসূত্র রয়েছে, অর্থাৎ তোমার জলপথের মাধ্যমে কিন্তু সমগ্র পৃথিবী এ কভার আপ করতে পারবে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার ভৌগোলিক গুরুত্বের বিশেষ বিষয়গুলি নিচে উল্লেখ করা হলো। প্রথমে যেটা কি আছে যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, বলছে মহাদেশের পশ্চিমে নবীন ভঙ্গিল পর্বতমালা প্রায় 1/3 অংশ দখল করে আছে, তেমনি পূর্বে আছে প্রাচীন ভঙ্গিল অ্যাপেলিসিয়ান পার্বত্যভূমি, উত্তরাংশে থাকা গ্রিনল্যান্ড, দেখো গ্রিনল্যান্ড যেটা আমি তোমাদের বলছিলাম পৃথিবীর বৃহত্তম দ্বীপ, হাডসন উপসাগরকে ঘিরে অবস্থিত লরেন্সিও বা কানাডিয়ান অঞ্চল পৃথিবীর প্রাচীনতম অঞ্চল, আর মধ্যভাগে রয়েছে ম্যাকেঞ্জি ও মিসিসিপি নদী উপত্যকা সমৃদ্ধ সমতল ভূভাগ। তাহলে এই যে সমতল ভূভাগটা দেখছো এখানে কিন্তু কৃষি এবং শিল্পে সব বেশি সমৃদ্ধ। হ্রদপঞ্চক এবং প্রেইরি তৃণাঞ্চল এই মহাদেশের ভূপ্রকৃতিকে বিশেষ বৈচিত্র্যময় করে তুলেছে। তাহলে উত্তর আমেরিকার যে তৃণভূমি সেটার নাম হচ্ছে প্রেইরি, হ্যাঁ, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ট এবং অস্ট্রেলিয়ার ডাউন্স, এই যে তোমার 4টে তৃণভূমি এটা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ তৃণভূমির মধ্যে পড়ছে।
এরপর দেখো জলবায়ুর ভিন্নতা, বলছে মহাদেশের মধ্যভাগে হ্রদ অংশ নাতিশীতোষ্ণ প্রকৃতির হলেও দক্ষিণ ভাগে ক্রান্তীয় জলবায়ু ও পরিলক্ষিত হয়। তাহলে আমেরিকা মহাদেশ এমন একটা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, যেখানে প্রায় মৌসুমী জলবায়ুটা বাদ দিয়ে প্রায় সকল প্রকৃতির জলবায়ু কিন্তু এখানে পরিলক্ষিত হয়। একেবারে উত্তরাংশে কানাডা থেকে গ্রিনল্যান্ড, লাব্রাডরে শীতল তুন্দ্রা প্রকৃতির জলবায়ু, ক্যালিফোর্নিয়া উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ু, অ্যারিজোনা মেক্সিকোর উত্তরাংশে মরু জলবায়ু বিশেষভাবে পরিলক্ষিত হয়। এবার দেখো বনভূমির তারতম্য, মহাদেশের উত্তরাংশে কানাডায় সরলবর্গীয় বনভূমির নরম কাঠের প্রাধান্য বিশ্বের বনজ সম্পদ, তেমনি ভূমধ্যসাগরীয় অরণ্যভূমি ক্যালিফোর্নিয়া অঞ্চলে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য মেক্সিকো উপকূলে, অ্যারিজোনায় শুষ্ক মরু উদ্ভিদের বিচিত্র সমাহার লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে প্রেইরির নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা পৃথিবীর রুটির ঝুড়ি নামে প্রসিদ্ধ। তাহলে প্রেইরি সমভূমিটা কিন্তু তৃণভূমিটা কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। এরপর দেখো খনিজ সম্পদের প্রাচুর্য, বলছে উত্তর আমেরিকার অন্তর্গত কানাডিয়ান শিল্ড ভূমি অন্যতম খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। এই কানাডিয়ান শিল্ড হচ্ছে তোমার বিশ্বের সব থেকে বড় শিল্ড অঞ্চল বা মালভূমি অঞ্চল, হ্যাঁ বুঝতে পারছো। এবং এখানে আমরা জানি আমাদের যে তোমার 7টা মহাদেশ আছে, সেই 7টা মহাদেশের মধ্যে তোমার 7টা মহাদেশের মধ্যে 11টা শিল্ড ভূমি বা মালভূমি অঞ্চল আছে। এই 11টার মধ্যে এই কানাডিয়ান শিল্ড, যেটা উত্তর আমেরিকাতে অবস্থিত, এটা কিন্তু সব থেকে বড় শিল্ড অঞ্চল এবং খনিজ সম্পদেও সমৃদ্ধ। এখানে সোনা থেকে শুরু করে আকরিক, লোহা, বক্সাইড সবই কিন্তু পাওয়া যায়। এখানে অবস্থিত টিমিন্স পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি, দেখতে পাচ্ছ এই দেখো স্বর্ণখনি। স্বর্ণখনি কিন্তু সব জায়গাতে থাকে না, যেখানে থাকে সেখানে দেশ কিন্তু উন্নত বা যথেষ্ট তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, ঠিক আছে। শার্টবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, দেখো বৃহত্তম নিকেল খনিটাও কিন্তু এখানে অবস্থিত। হ্রদ অঞ্চলের মিনেসোটা রাজ্যের মেসাবি, ভার্মিলিয়ন, কুইনা, উইসকনসিন, মিচিগান রাজ্যের গেজোবিট, তারপরে মার্কোয়েট, মিনোমিনি অঞ্চলে খনিজ লোহার বৃহত্তম ভাণ্ডার দেখা যায়। এছাড়া পিটসবার্গ, ইলিয়ন, ইন্ডিয়ানায় কয়লা, মিচিগান অঞ্চলে খনিজ তেলের ভাণ্ডার আছে। অ্যাসবেস্টস উৎপাদনে কানাডা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এরপর দেখো কৃষিজ সম্পদ, বলছে নদী উপত্যকা বেষ্টিত সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে শীতকালীন এবং বসন্তকালীন গম বলয় দেখা যায়। গম উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে তৃতীয়, কানাডা অষ্টম। তুলো উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান অধিকার করে। তামাক এবং সোয়াবিন উৎপাদনে উত্তর আমেরিকা পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। কৃষিজ ফসল উৎপাদনে সমৃদ্ধ এই মহাদেশ। তারপরে দেখো উন্নত পশুপালন এবং মৎস্য চাষ। এখানে কি বলছে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রেরি তৃণাঞ্চলে প্রচুর দুগ্ধ এবং মাংস প্রদায়ী শঙ্কর প্রজাতির পশুপালন করা হয়। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তাহলে দেখো পৃথিবীর রুটির ঝুড়িও রয়েছে উত্তর আমেরিকায়, পৃথিবীর কসাইখানাও রয়েছে তোমার উত্তর আমেরিকায়। তাহলে একদিকে যেমন রুটি উৎপাদন হয়, অন্যদিকে মাংসের উৎপাদনও কিন্তু এই অঞ্চল সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, দুগ্ধ, মাখন, চিজ, চকলেট, পনির জাতীয় ডায়েরি দ্রব্য উৎপাদনে উত্তর আমেরিকা বিখ্যাত। এছাড়াও উত্তর আটলান্টিকে গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, সেবল, জর্ডেস ব্যাঙ্ক উত্তর আমেরিকার বিখ্যাত মৎস্যচারণ ক্ষেত্র। উত্তর পশ্চিম আটলান্টিক এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর আমেরিকার দুই উপকূল ভাগে অবস্থিত পৃথিবীর যথাক্রমে চতুর্থ এবং দ্বিতীয় বিশ্ব বৃহত্তম মৎস্য আহরণ ক্ষেত্র, ঠিক আছে। এরপরে যেটা আছে শিল্পে সমৃদ্ধি, সুলভ খনিজ সম্পদ প্রাপ্তি ও বিদ্যুৎ শক্তি প্রাচুর্যের কারণে উত্তর আমেরিকা ধাতব শিল্পে বিশেষ উন্নত। হ্রদ পঞ্চক বিশ্বের বৃহত্তম লৌহ শিল্পাঞ্চলগুলির অন্যতম। কানাডা পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদক দেশ। ডেট্রয়েট পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র। হলিউড বিশ্বের প্রথম শ্রেণীর চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র। এছাড়াও বিদ্যুৎ শক্তি, অ্যালুমিনিয়াম, রাবার শিল্পে উত্তর আমেরিকা বিশ্বে শীর্ষস্থানীয়। তাহলে দেখা এত কিছু রিসোর্স কিন্তু উত্তর আমেরিকাতে রয়েছে। তাহলে এই হচ্ছে উত্তর আমেরিকার ভৌগোলিক গুরুত্ব। এরপর দেখো পানামা যোজক বা পানামা খাল কি। তাহলে পানামা যোজক বা পানামা খাল, যেটা তোমার দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকাকে পৃথক করেছে, সেটাই আবার কি করছে, ওই পানামা যোজকের মাধ্যমে কিন্তু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা যুক্ত হচ্ছে, যার জন্য তোমার কি একে পানামা যোজক বলা হচ্ছে। দেখো পানামা যোজক বা পানামা খাল বলছে দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড, তা হলো
যোজক। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হচ্ছে তোমার পানামা যোজক। 1914 সালে পানামা যোজকটিকে কেটে পানামা খালপথ তৈরি করা হয়। এর ফলে উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ যোগাযোগ অনেক সহজ হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো পানামা যোজক, অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর যদি মানচিত্রটা দেখি, তাহলে পৃথিবীর মানচিত্রে এই দেখো এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় যে আছে তার মাঝে এরকম জায়গাতে আছে তোমার পানামা যোজক। এখানে ছবিটা দেখো, তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে দেওয়া হয়েছে এই যে বেরিং প্রণালী, এটা তোমার ওই ইউরোপ এবং আমেরিকার মাঝে এটা হচ্ছে বেরিং প্রণালী। এটা অন্য জিনিস, কিন্তু আমরা পানামা যোজক যেটা, সেটা যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তার মাঝে এরকম জায়গাতে আছে পানামা যোজক, অর্থাৎ এরকম জায়গাতে পানামা যোজকটা অবস্থিত। ঠিক আছে, যেটা একটার সঙ্গে অপরটাকে যুক্ত করছে। এরপর পানামা যোজকের সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। এই পানামা যোজকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো দেখো পানামা যোজক সম্পর্কে আরও কিছু তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি যে আরও কী আছে। দেখো পানামা যোজক বা পানামা খাল, হ্যাঁ, পানামা খাল অর্থাৎ পানামা যোজকটিকে কেটে পানামা খাল প্রস্তুত করা হয়। দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী পানামা যোজকে কাটা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যোগসূত্র রচনা করেছে। তাহলে এইটা তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য হচ্ছে প্রায় 80 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 91 মিটার, 91 মিটার এবং 305 মিটার হচ্ছে তোমার প্রস্থ, গভীরতা হচ্ছে 12 থেকে 16 মিটার। নাব্যতা বজায় রাখার জন্য খালটিতে 6টি লক গেট আছে। নাব্যতা বজায় যেহেতু থাকে তার জন্য এখানে 6টা লক গেট করা হয়েছে। খনন কার্য বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে 1904 খ্রিস্টাব্দে খনন কার্য শুরু হয়। 1914 খ্রিস্টাব্দে জাহাজ চলাচল শুরু হয়। 1982 খ্রিস্টাব্দে এটি পানামা সরকারের নিয়ন্ত্রণ অধীন হয়, অর্থাৎ ওখানে একটা দেশ আছে যেটা পানামা, সেই পানামা সরকারের নিয়ন্ত্রণাধীন করা হয় 1982 সালে। সীমানা কি? বলছে খালটির উত্তরে কোলন বন্দর এবং দক্ষিণে আছে পানামা বন্দর। হ্যাঁ, সবাই সীমা। প্রথমে খালটি অতিক্রম করতে 14 ঘন্টা সময় লাগতো, বর্তমানে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। সুফল কি? পানামা খাল কাটার ফলে সমুদ্রপথে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব প্রায় 13,000 কিলোমিটার কমে গিয়েছে। তাহলে যেটা ঘুরে ঘুরে যেতে হতো সেটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে অতিক্রম করা যায়। তাহলে এটাই হচ্ছে তার সুফল বা গুরুত্ব বলতে পারো। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা কি, বলছে মানচিত্রে আর কোথায় কোথায় যোজক দেখা যায়। তাহলে দেখো আমাদের এই যে যোজক, অর্থাৎ যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়নি, মানুষ সেটাকে কেটে তৈরি করেছে এবং নিজের সুবিধার জন্য অর্থাৎ নিজেদের মুভমেন্টের জন্য করেছে। এরকম যোজক কিন্তু পৃথিবীর মানচিত্রে অনেকগুলোই আছে। অনেকগুলো বলতে কটা, দেখো কি কি দেখা যায়। প্রথম যেটা আছে পক প্রণালী। আমরা যেহেতু ভারতবাসী তাই প্রথমে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে আছে পক প্রণালী, অর্থাৎ এই জায়গাতে যে দেখতে পাচ্ছ পৃথিবীর মানচিত্রটা, এখানে দেখো ভারত এরকম জায়গাতে আছে, আর এই ছোট্ট মতো যে নিচে যে দিকটা রয়েছে এটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে এই ভারত এবং শ্রীলঙ্কার মাঝে আছে তোমার পক প্রণালী। তারপর আছে পানামা যোজক। পানামা যোজক কোনটা তোমাদের বললাম? পানামা যোজক উত্তর এবং দক্ষিণ আমেরিকার মাঝে আছে তোমার পানামা যোজক। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি আছে দেখো, বলছে সুয়েজ যোজক। এটি এশিয়া এবং আফ্রিকার মাঝে আছে, অর্থাৎ আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে দেখো এইখানে এই যে হচ্ছে এটা হচ্ছে আফ্রিকা এবং এইটা হচ্ছে এশিয়া মহাদেশ এবং এটা হচ্ছে আফ্রিকা। তাহলে এইরকম জায়গাতে আছে তোমার ওই সুয়েজ যোজক। এরপর আছে বেরিং প্রণালী। দেখো এই যোজকটি উত্তর আমেরিকা এবং এশিয়ার মাঝে অবস্থিত। দেখো এইরকম জায়গাতে আছে। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এইটা হচ্ছে এশিয়ার দেখো বিচ্ছিন্ন অংশটা, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা সামান্য অংশটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এইরকম জায়গাতে আছে তোমার এরকম জায়গাতে, অর্থাৎ উত্তর আমেরিকা এবং এশিয়ার মাঝখানে আছে তোমার এই বেরিং যোজক। এই দেখো এখানে দেখো ম্যাপটা দেখতে পাচ্ছ, ছোট্ট করে বড় করে এখানে দেওয়া আছে। এই দেখো এই অংশটা, এই যে দেখো 3মুখী অংশটা, এই দেখো এই যে এটা হচ্ছে 3মুখী অংশটা, এই যে, আর এই জায়গাতে এরকম জায়গাতে আছে তোমার বেরিং প্রণালী। বুঝতে পেরেছ? আর কি আছে? 5 নাম্বার আছে জিব্রাল্টার প্রণালী। এটা কোথায় আছে? ইউরোপ এবং আফ্রিকার মাঝে দেখা যায়। ইউরোপ মহাদেশ, এই দেখো এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এই যে এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এই যে ডটেড আছে এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ এবং এটা হচ্ছে আফ্রিকা। এরকম মাঝামাঝি জায়গাতে আছে তোমার ওই জিব্রাল্টার প্রণালী। তাহলে এই 5টা তোমার যে যোজক আমাদের পুরো পৃথিবী জুড়ে অবস্থান করছে। এটা মানুষের মুভমেন্টের সুবিধার জন্য একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ বা একটা দেশ থেকে আরেকটা দেশে যোগাযোগের জন্য কিন্তু এগুলো করা হয়েছে।
এরপর দেখো উত্তর আমেরিকার ভূ প্রকৃতির বর্ণনা দাও। তাহলে এবার আমরা শুধু উত্তর আমেরিকার ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তাহলে ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে দেখো প্রথমেই তোমার পাহাড় পর্বত এগুলো চলে আসে। তাহলে দেখো আমাদের উত্তর আমেরিকার রকি একটা গুরুত্বপূর্ণ ভঙ্গিল পর্বত, ঠিক আমাদের হিমালয় পর্বতের মতো। তাহলে দেখো এখানে কি আসছে, প্রথমেই যেটা দিয়েছে বলছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কার্ডিলেরা। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চলকে কার্ডিলেরা বলছে। কেন বলছে সেটা আমি তোমার সঙ্গে আলোচনা করছি। প্রথমে এটাকেই করি, বলছে উত্তর আমেরিকা মহাদেশকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, তারপর আছে মধ্যভাগের সমভূমি অঞ্চল, এবং 3 নম্বর আছে তোমার পূর্বভাগের উচ্চভূমি, তোমার মধ্যভাগের সমভূমি অঞ্চল, এবং তোমার কানাডিয়ান শিল্ড বা লরেন্সীয় উচ্চভূমি, এবং পূর্ব দিকের উচ্চভূমি। এইটিকে আবার লরেন্সীয় উচ্চভূমিকে আবার পূর্ব দিকের উচ্চভূমি তোমার ভাগ করছে। তাহলে এই তোমার 3টে ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম ভাগ যেটা পশ্চিমের পার্বত্য অঞ্চল, বলছে এই অঞ্চলটি উত্তর আমেরিকার মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেনিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে এটা তোমার এই যে দক্ষিণ পশ্চিম আমেরিকা, এখানে আছে তোমার বেরিং প্রণালী, এখানে আছে পানামা খাল। তাহলে একদম পুরো এই অংশটা জুড়ে একবারে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং পশ্চিম আমেরিকার পশ্চিম অংশের পাতের সংযোগস্থল বরাবর কিন্তু এই পার্বত্য অঞ্চলটা অবস্থান করছে। উত্তরে বেরিং প্রণালী, আর এখানে আছে তোমার পানামা খাল, শুরু করে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই কার্ডিলেরা আরও দক্ষিণ দিকে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত। প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এর মধ্যভাগ চওড়া এবং দুপ্রান্ত ক্রমশ সরু হয়ে গেছে। এখানকার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলি হলো কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ক্রুবস রেঞ্জ। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে 6190 মিটার এই পর্বত অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। পশ্চিমের এই পার্বত্য অঞ্চলে প্রধানত যেসব নদী প্রবাহিত হয়েছে তা হলো ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি। এই নদীগুলো প্রবাহ পথে অনেক উপত্যকা, অবনমিত অঞ্চল এবং গিরিখাত সৃষ্টি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। তাহলে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে, অর্থাৎ এখানে যে সমস্ত নদীগুলো আছে সেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং এই যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরে এসে মিলিত হয়েছে। এবার দেখো কার্ডিলেরা কথাটির অর্থ কী? শব্দটির অর্থ হচ্ছে শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতকগুলো সমান্তরাল নবীন ভঙ্গল পর্বতমালা নিয়ে কার্ডিলেরা সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার কার্ডিলেরা সম্পর্কে আলোচনা। এবার দেখো এখানে যে তোমার কার্ডিলেরা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, এখানে দেখো এই যে পশ্চিমের যে কার্ডিলেরার বিবরণ, উত্তর আমেরিকার যে কার্ডিলেরার যে কথাটা বলা হয়েছে সেটিকে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে পশ্চিমের পর্বতশ্রেণী, একটা মধ্যভাগের পর্বতশ্রেণী এবং পূর্বভাগের পর্বতশ্রেণী। পশ্চিমের পর্বতশ্রেণী কোনটা? সর্বাপেক্ষা পশ্চিম দিকে পর্বতশ্রেণীর উত্তরের অংশটি সেন্ট ইলিয়াস, দক্ষিণের অংশটি কোস্ট রেঞ্জ নামে পরিচিত। মধ্যভাগের পর্বতশ্রেণীটা কি বলছে? মধ্যভাগের পর্বতশ্রেণীর উত্তরের পর্বতটি আলাস্কা রেঞ্জ, মধ্যভাগটি কাস্কেড এবং দক্ষিণের অংশে সিরিয়া নেভেদা নামে পরিচিত। আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হুইটনে আলাস্কা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। আর পূর্বের পর্বতশ্রেণী কোনটাকে বলছে? এই পর্বতশ্রেণী পূর্ব দিকে উত্তর অংশের নাম ব্রুকস রেঞ্জ বা এন্ডিকট পর্বত, মধ্যভাগে রকি পর্বত এবং দক্ষিণ অংশে সিয়েরা মাদ্রে নামে পরিচিত। এর উচ্চতম শৃঙ্গগুলি হলো মাউন্ট ওরিজাবা, মাউন্ট পোপো ক্যাটি পেটাল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার উত্তর আমেরিকার এই পার্বত্য অঞ্চলটির এই অবস্থা। এরপর দেখো মধ্যভাগের সমভূমি অঞ্চল। মধ্যভাগের সমভূমি অঞ্চলটা কী হচ্ছে? পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অঞ্চল অবস্থান করছে। তাহলে দেখো পুরো আমেরিকাটারই এই দেখো এই যে তোমার এটা হচ্ছে আমেরিকা। তো এই আমেরিকার এই পশ্চিমের অংশে আছে তোমার পার্বত্য অঞ্চল এবং পূর্ব অংশে আছে পার্বত্য অঞ্চল এবং মধ্য অঞ্চল বরাবর একেবারে এই দক্ষিণে মেক্সিকো থেকে একদম সুমেরু থেকে মেক্সিকো পর্যন্ত প্রায় লম্বভাবে অবস্থান করছে তোমার সমভূমি অঞ্চল। দুটো পর্বতের মাঝে আছে সমভূমি। ঠিক আছে?
বিশাল সমভূমি অঞ্চল অবস্থান করছে। এই জন্য এই সমভূমি অঞ্চল বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন নামে পরিচিত। মধ্যভাগের সমভূমি অঞ্চল প্রধানত ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি প্রভৃতি নদীগুলো অববাহিকার অন্তর্গত। এই অঞ্চলটি পুরোপুরি সমতল নয়, কোথাও মাঝে মাঝে পাহাড়, টিলা এবং নিম্ন মালভূমি আছে। সব মিলিয়ে অঞ্চলটিকে তরঙ্গায়িত বলা যায়। এই সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেষ্টন করে কানাডিয়ান শিল্ড অবস্থান করছে। এই যে কানাডিয়ান শিল্ড যেটা আছে এটা একেবারে উত্তরে অবস্থান করছে, এরকম জায়গাতে অবস্থান করছে তোমার কানাডিয়ান শিল্ড। হ্যাঁ, এটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এই সমপ্রায় ভূমি কোথাও কোথাও ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি করেছে। এদের মধ্যে উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ ইত্যাদি হ্রদ বিখ্যাত। এই সমভূমি অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশেও হিমবাহের ক্ষয়কার্যের ফলে 5টি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে। সেগুলি কি কি? সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি এবং অল্টারিও। দেখো এই 5টা হ্রদকে তোমার পঞ্চহ্রদ বলা হয়। এই 5টি হ্রদ একত্রে পঞ্চহ্রদ নামে পরিচিত। ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে এই বিশাল সমভূমি অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে কি? সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, পূর্বের উচ্চভূমি অঞ্চল থেকে কানাডিয়ান শিল্ড অঞ্চলের মধ্যবর্তী অংশ। তারপর হ্রদ অঞ্চলের সমভূমি হচ্ছে পঞ্চহ্রদের যে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও দক্ষিণ তীরের এলাকার অন্তর্গত। তারপর প্রেরি সমভূমি, এটা কি বলছে? মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অবস্থিত। এখানকার সমভূমি মূলত তৃণাঞ্চল, তাই একে প্রেরি তৃণভূমিও বলা হয়। মিসিসিপি মিসৌরির অববাহিকা সমভূমি পূর্ব দিকের উচ্চভূমি ও পশ্চিমের পার্বত্য অঞ্চলের পরবর্তী অংশ। এই সমভূমির দক্ষিণে পাখির পায়ের মতো তো মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ সৃষ্টি হয়েছে। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপের কথা যখনই আসে তখনই কিন্তু এই মিসিসিপি মিসৌরি নদীর উদাহরণটা কিন্তু আমাদের সব জায়গাতেই চলে আসে, বুঝতে পারছো? এবং সর্বশেষ যেটা আছে কানাডিয়ান লরেন্সীয় উচ্চভূমি। তাহলে মহাদেশের উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই সুবিস্তৃত উচ্চভূমি অবস্থিত। এই উচ্চভূমির কানাডীয় শিল্ডও বলা হয়। তাহলে কানাডিয়ান শিল্ড মানে এটা তোমার মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে তোমার ওই খনিজ সম্পদ পাওয়া যায়। অতি প্রাচীন শিলা দ্বারা এই শিল্ড অঞ্চল গঠিত। বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমির আকার ধারণ করেছে। এই ভূমিকে লরেন্সীয় মালভূমিও বলা হয়। তাহলে এটা হচ্ছে মালভূমি অঞ্চল। এবার দেখো 3 নাম্বার যেটা আছে পূর্ব দিকের উচ্চভূমি, অর্থাৎ পশ্চিম দিকের উচ্চভূমি তো পড়লাম, মধ্যভাগে সমভূমি পড়লাম, এর পূর্ব দিকের উচ্চভূমি সম্পর্কে আমরা পড়বো। তাহলে দেখো উত্তরে লাব্রাডর থেকে দক্ষিণে আলাব্রাম পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্বভাগ তোমার পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। সমগ্র উচ্চভূমি অঞ্চলটি 3টি উচ্চভূমি নিয়ে গঠিত, যেমন উত্তরের লাব্রাডর মালভূমি, মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি এবং সবার দক্ষিণে অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল। অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এটি উচ্চভূমিতে পরিণত হয়েছে। এই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ স্থানই 2000 মিটারেরও কম উঁচু। অ্যাপেলেসিয়ান ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই অঞ্চলের সেন্ট লরেন্স নদী অববাহিকা অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল এবং লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের উত্তর আমেরিকার ভূপ্রকৃতির বিবরণ। এরপর দেখো কার্ডিলেরা কাকে বলে। তাহলে কার্ডিলেরা কাকে বলে এটা তো আমরা একবার পড়লাম যে তোমার পর্বত শৃঙ্খল যেটা সেটাকে তোমার কার্ডিলেরা বলছে। তো যদি ধরো আলাদা করে দেওয়া থাকে যে কার্ডিলেরা কাকে বলে, তাহলে আমরা কি লিখবো? দেখো বলছে কার্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল, হ্যাঁ, বা শেকল। হ্যাঁ, উত্তর আমেরিকার পশ্চিমে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে পার্বত্য অঞ্চলের সমান্তরালে পর্বতকে একত্রে কার্ডিলেরা বলা হয়। উত্তর আমেরিকার পশ্চিমে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে মেক্সিকো এবং মধ্য আমেরিকা বরাবর বিস্তীর্ণ নবীন ভঙ্গিল পর্বতমালার 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় 6900 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার প্রায় 1600 কিলোমিটার। সামগ্রিকভাবে এই সমান্তরাল পর্বতশ্রেণী, নদী উপত্যকা ও পর্বত বেষ্টিত মালভূমিকে সামগ্রিকভাবে পশ্চিমের কার্ডিলেরা বলা হয়। তাহলে এই গেল তোমার কার্ডিলেরা। নেক্সট হচ্ছে তোমার মৃত্যু উপত্যকা কাকে বলে। দেখো আমাদের এই যে তোমার উত্তর আমেরিকার যে ভূপ্রকৃতি যেটা পড়লাম, এই ভূপ্রকৃতির মধ্যে কিন্তু একটা তোমার নিচু অংশ আছে যেখানকার জলের লবণতা এত বেশি যে সেখানে কিন্তু কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, তাকে বলছে হয় মৃত্যু উপত্যকা। দেখো মৃত্যু উপত্যকা বলছে পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু। বুঝতে পারছো? সমুদ্রপৃষ্ঠ
শীর্ষের যে উচ্চতা আছে তার থেকে 90 মিটার উঁচু পার্বত্য অঞ্চলের মধ্যে কিন্তু এটা অবস্থিত। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। তাহলে এটা হচ্ছে তোমার মৃত্যু উপত্যকা। নেক্সট কি প্রপাত রেখা জিনিসটা কি? তাহলে এখন মৃত্যু উপত্যকা সম্পর্কে জানলাম। এবারে প্রপাত রেখা অর্থাৎ কতগুলো প্রপাতকে যখন একই রেখায় যুক্ত করা হয় তখন সেটাকে প্রপাত রেখা বলছে। উত্তর আমেরিকার পূর্ব দিকে যে উচ্চভূমি অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চলে দেখা যায় আটলান্টিক সাগরের উপকূল বরাবর তা ভূতাত্ত্বিক গঠন অনুসারে প্যালিওজোয়িক যুগে গঠিত হয়। বারে বারে ভূ আন্দোলনে অঞ্চলটিতে বহু চ্যুতিরেখা সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে নিউ ইংল্যান্ড ও পিডমন্ট মালভূমি অতি প্রাচীন ভূখণ্ডে অংশবিশেষ। পিডমন্ট মালভূমি যেখানে আটলান্টিক মহাসাগরের উপকূলে মিশেছে সেখানে অতি উচ্চ খাড়া ঢাল সৃষ্টি হয়েছে। এই খাড়া ঢালকে বলা হয় প্রপাত রেখা। এই প্রপাত রেখা বরাবর সারিবদ্ধভাবে জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এখানে প্রবাহিত নদীগুলির অন্যতম হলো সাসকুইহানা, প্যাটোক্যাম এবং জেমস ইত্যাদি। তাহলে এই হচ্ছে তোমার প্রপাত রেখা অর্থাৎ কতগুলো জলপথকে একই রেখায় যুক্ত করা হয়েছে। এই হচ্ছে তোমার মুদ্রা কথা। এবার ধরো পঞ্চহ্রদ কাকে বলে? তাহলে পঞ্চহ্রদ কাকে বলে এটা তো তোমাদের পড়া আগেই আমরা বলেছি যে তোমার সুপিরিয়র, মিচিগন, হুরন, ইরি এবং অল্টারিও এই যে 5টা হ্রদ আছে তাদের একত্রে বলছে পঞ্চহ্রদ। বলছে উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমির দক্ষিণ পূর্ব ভাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে 5টি হ্রদ যথা সুপিরিয়ন, হুরন, ইরি এবং অল্টারিও এবং মিচিগান প্রভৃতি। এদের একত্রে এই হ্রদগুলোকে পঞ্চহ্রদ বলা হয়। হ্রদ অঞ্চলের আয়তন প্রায় 7.68 লক্ষ বর্গ কিলোমিটার। সমগ্র মিচিগান এবং উইসকনসিন প্রদেশ এবং মিনেসোটা, ইলিনয়েস, তারপর তোমার ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া ও নিউ ইয়র্ক প্রদেশের অংশবিশেষ নিয়ে পঞ্চহ্রদ গঠিত। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে পঞ্চহ্রদ। এরপর দেখো তাহলে আমাদের ভূপ্রকৃতি সম্পর্কে মোটামুটি জানা হলো। এরপরে উত্তর আমেরিকার নদ নদী সম্পর্কে আমরা জানবো। তাহলে নদ নদী সম্পর্কে জানতে গেলে প্রথমেই যেটা আছে যে উত্তর আমেরিকার প্রধান প্রধান নদীগুলোর বিবরণ দাও। তাহলে উত্তর আমেরিকাতে যে তোমার প্রধান প্রধান নদীগুলো আছে সেগুলোর দেখো আমরা বর্ণনা দিচ্ছি। বলছে উত্তর আমেরিকার নদীগুলিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে? বলছে সুমেরু মহাসাগর ও হাডসন উপসাগরে পতিত, অর্থাৎ উত্তর বাহিনী যে নদীগুলো সেগুলো কিন্তু তোমার ওই সুমেরু মহাসাগর। দেখো এটা হচ্ছে আমেরিকা। এই আমেরিকার উত্তরে আছে তোমার সুমেরু মহাসাগর। তাহলে উত্তরে প্রবাহিত হয়ে যে নদীগুলো সমুদ্রে পড়ছে সেটা হচ্ছে তোমার সুমেরু সাগরে মিলিত। এর মেক্সিকো উপসাগরে পতিত, আটলান্টিক মহাসাগরে পতিত, প্রশান্ত মহাসাগরে এবং বেরিং সাগরে পতিত নদী। এর সুমেরু মহাসাগর বা হাডসন উপসাগরে পতিত নদী প্রথমে কি আছে? ম্যাকেঞ্জি, যার দূরত্ব হচ্ছে তোমার 4200 কিলোমিটার। বলছে কানাডার আথাবাস্কা হ্রদ থেকে ম্যাকেঞ্জি নদী উৎপন্ন হয়েছে। কানাডার মধ্য দিয়ে প্রথমে এই নদী দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পরে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে, তারপর উত্তর পশ্চিম ও উত্তর দিকে বাঁক নিয়ে বেফোর্ট সাগরে পতিত হয়েছে। তাহলে এটা হচ্ছে ম্যাকেঞ্জি। এরপর কি মেক্সিকো উপসাগরে পতিত নদী রিও গ্র্যান্ডি। বলছে এই নদী যুক্তরাষ্ট্রের অ্যালবার্ট পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষিণে, তারপর পূর্বে এবং শেষে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে তোমার মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে। আর কি? মিসিসিপি নদী। বলছে সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত থেকে এই নদী উৎপন্ন হয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে। মিসিসিপির ডান তীরের প্রধান উপনদী হলো মিসৌরি, আরকানসাস এবং রেড নদী। মিসিসিপির বাম তীরের প্রধান উপনদী হলো ওহিও নদী। মিসিসিপি ও মিসৌরি সেন্ট লুইস এর কাছে মেক্সিকো উপসাগরে মিলিত হয়েছে। নেক্সট যেটা আছে সেটা বলছে কি? আটলান্টিক মহাসাগরে পতিত নদী, অর্থাৎ পূর্ববাহিনী যে নদীগুলো আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। দেখো এটা হচ্ছে আমাদের আমেরিকা এবং এই যে সাগরটা এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে এই দিকে প্রবাহিত হয়ে যে নদীগুলো মিলিত হয়েছে সেটাকে বলছে তোমার আটলান্টিক মহাসাগরে পতিত নদী। প্রথমে যে নদীটা আছে সেটা হচ্ছে সেন্ট লরেন্স নদী, 1120 কিলোমিটার লম্বা। হচ্ছে এই নদী যুক্তরাষ্ট্রের সুকার ইটা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। প্রথমে সুপিরিয়র হ্রদে এবং পরে দক্ষিণ দিকে ইরি হ্রদের সঙ্গে মিলেছে। পরে ইরি ও অল্টারিও মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, আরও উত্তরে প্রবাহিত হয়ে সেন্ট লরেন্স উপসাগরে পড়েছে। এই নদী ইরি এবং অল্টারিও হ্রদের মাঝে পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি করেছে। এবার দেখো প্রশান্ত মহাসাগরে এই নদীগুলো তোমার দক্ষিণ বা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে প্রশান্ত মহাসাগরে পতিত নদী প্রথমে কি আছে? ইউকন। এই নদী আলাস্কা পর্বতে উৎপন্ন হয়ে প্রথমে আলাস্কার মধ্য দিয়ে উত্তর পূর্বে
এবং পরে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বেরিং সাগরে পতিত হয়েছে। কলম্বিয়া, যার দৈর্ঘ্য 1954, এই নদী কানাডার সেল ক্রিক পর্বত থেকে উৎপন্ন হয়েছে। প্রথমে কানাডার মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, পরে যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, সবশেষে কানাডার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। এর বাম তীরের উপনদী হলো স্নেক। এরপর দেখো কলোরাডো নদী 2300 কিলোমিটার দৈর্ঘ্য। এই নদী যুক্তরাষ্ট্রের রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমে এবং পরে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, শেষে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। তাহলে এই গেল তোমার এখানকার প্রধান নদ নদী। এরপর দেখো গ্র্যান্ড ক্যানিয়ন কি। তাহলে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন কথাটা কিন্তু এইমাত্র পড়লাম, কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন জিনিসটা কি সেটা আমাদেরকে তোমার বলতে হবে। দেখো গ্র্যান্ড ক্যানিয়ন বলছে যে কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো আমাদের এই যে তোমার যে ম্যাপটা আছে এখানে কিন্তু সমস্ত দেখো এখানে সমস্ত তোমার নদীর প্রবাহ দেওয়া হয়েছে। তো এইখানে তোমার কি বলছে যে কলোরাডো নদীর সুদীর্ঘ পথ কিন্তু তোমার মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাধারণত মরু অঞ্চলে নদী নিচের দিকে বেশি ক্ষয় করে, তাই নদী উপত্যকা খুব গভীর হয়। এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহ পথেই সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। তাহলে যে সুগভীর গিরিখাতটা সেটাকে তোমার গ্র্যান্ড ক্যানিয়ন বলছে। এর দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, কোনো কোনো অংশে এর গভীরতা 1600 মিটারেরও বেশি। তাহলে এই হচ্ছে তোমার গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরে যেটা আছে বলছে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরির জল বরফে পরিণত হয় কেন। তাহলে এখানে যে মিসিসিপি মিসৌরি নদীটা আছে সেই মিসিসিপি মিসৌরি নদীটা কিন্তু তোমার কি ক্রান্তীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এর জল তোমার বরফে পরিণত হয়ে যাচ্ছে কেন। তাহলে সেটা আমাদেরকে পড়বো। বলছে উত্তর আমেরিকার উত্তর ভাগে পূর্ব থেকে পশ্চিমে কোনো পর্বত বিস্তৃত নেই, সুতরাং উত্তর থেকে আগত হিমশীতল বায়ু মেরুবায়ু বিনা বাধায় দক্ষিণে প্রবাহিত হয়। ওই শীতল বায়ু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত প্রবাহিত হয়। যে অঞ্চলের উপর দিয়ে শীতল মেরুবায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের উষ্ণতা অত্যন্ত হ্রাস পায়। মিসিসিপি মিসৌরি নদী ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত হলেও ওই অঞ্চলে শীতল মেরুবায়ু প্রবাহিত হয় বলে ওই নদীর জল বরফে পরিণত হয়। বুঝতে পারছো? তাহলে শীতল বাতাসের জন্য কিন্তু তোমার ওই জলটা বরফে পরিণত হচ্ছে। এরপর দেখা বলছে ক্রান্তীয়, তারপর দেখো কলোরাডো নদী মেরু প্রায় ক্যালিফোর্নিয়ার উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে, ব্যাখ্যা করো। তাহলে কলোরাডো নদী কি, কলোরাডো নদীতে যে ক্যানিয়নটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এবং মেরু অঞ্চলের উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন ওই ক্যালিফোর্নিয়া উপত্যকাতে কিন্তু তোমার কৃষিকাজে তোমার সহায়তা করছে। এটাই তোমাকে এখানে বলছে। উত্তর আমেরিকার পশ্চিমে ক্যালিফোর্নিয়া উপত্যকা অবস্থিত। এই অঞ্চলে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী এবং এখানকার জলবায়ু প্রচণ্ড উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির, অর্থাৎ এখানে মরুপ্রায় জলবায়ু বিরাজ করে। তবুও কলোরাডো নদী এই অঞ্চলকে কৃষিপ্রধান অঞ্চলে পরিণত করেছে। কি করে করছে বলছে কলোরাডো নদী রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। কলোরাডো এবং এর উপনদী যেমন উইকন, ফ্রেজার প্রভৃতি নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। এই সকল জলাধারে জলসেচ করে কৃষিকাজ করা হয়, ফলে কৃষিকাজে জলের অভাব হয় না এবং এই অঞ্চল কৃষি সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ কলোরাডো নদী মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে পরিণত করেছে। তাহলে এই গেল তোমার কলোরাডো নদী। এরপর দেখো সেন্ট লরেন্স নদীর জলপথকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার জীবনরেখা বলে কেন। তার কারণ কি, কেন এই সেন্ট লরেন্স নদী কিন্তু তোমার এখানকার মানে জলের প্রধান উৎস, কৃষি বলো শিল্প বলো সবেই। তা দেখো সেন্ট লরেন্স নদী আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার অন্যতম অভ্যন্তরীণ জলপথ। এই জলপথের সাহায্যে আটলান্টিক মহাসাগর থেকে বড় বড় জাহাজ সহজেই পশ্চিমের সুপিরিয়র হ্রদ পর্যন্ত যাতায়াত করতে পারে, ফলে ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। এই জলপথের সাহায্যে অল্প ব্যয়ে অ্যাপেলিসিয়ান থেকে কয়লা হ্রদ অঞ্চলে নিয়ে আসা হয়, আবার ওই একই পথে হ্রদ অঞ্চলে লৌহ আকরিক অ্যাপেলিসিয়ানে নিয়ে যাওয়া হয়, ফলে উভয় অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে। এই জলপথের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ ও কানাডার দক্ষিণ পূর্বাংশ অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। তাই এই নদীপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। এই নদীপথের পরিবহন ব্যবস্থাকে দোলক নীতি বলা হয়। পেন্ডুলাম কনসেপ্ট। তারপর দেখো কি আছে,
জীবনরেখা বলা হয়। তার সর্বশেষ প্রশ্ন কি, শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলো নৌ পরিবহনযোগ্য নয় কেন? তাহলে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলো যেহেতু তোমার ওই তুন্দ্রা অঞ্চলে অবস্থান করছে, বুঝতে পারছো, অত্যধিক শীতল বা মেরু জলবায়ুর অন্তর্গত, তাই বরফে পরিণত হয়ে যায় এবং এটা তোমার ব্যবহারের উপযোগী হয় না। বরফে পরিণত হয়ে গেলে তোমার কী করে ব্যবহারের উপযোগী হবে, সেটাই বলছে এখানে। তোমার শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলো শীতকালে নৌ পরিবহনযোগ্য নয়, কারণ এই অংশ তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত। ফলে এই অঞ্চলে বছরে প্রায় 7 মাস শীতকাল স্থায়ী হয়। এই সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, তাই নদীগুলোর জল বরফে পরিণত হয়। সুতরাং নদীগুলো নৌ পরিবহনের অযোগ্য হয়ে পড়ে। এই গেল তোমার উত্তরের নদীগুলোর বৈশিষ্ট্য। এরপর আমরা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে উত্তর আমেরিকার জলবায়ু বৈচিত্র্যগুলি লেখো। তাহলে উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য অর্থাৎ এখানে কী কী প্রকৃতির জলবায়ু মোটামুটি দেখতে পাওয়া যায় সেগুলোই আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো, উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য কি বলছে, যে তোমার জলবায়ু উত্তর আমেরিকার উত্তর ভাগ অত্যন্ত প্রশস্ত এবং মধ্যভাগ অঞ্চলগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত হয়। ওই অঞ্চলের জলবায়ু চরম প্রকৃতির হয়, কিন্তু মহাদেশের দক্ষিণ অংশ অনেক সরু, তাই সমুদ্রের সান্নিধ্যের জন্য ওই অংশের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। জলবায়ুর প্রকৃতি অনুসারে সমগ্র মহাদেশকে 7টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু, যেটা সব থেকে উপরে আছে। তারপর আসছে তৈগা জলবায়ু, অর্থাৎ তুন্দ্রার নিচে আছে। তারপর আছে লরেন্সীয় জলবায়ু। তারপর আছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, এবং 6 হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এবং 7 নম্বর হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। দেখো, সমস্ত প্রকৃতির জলবায়ু মোটামুটি পৃথিবীতে যেগুলো দেখতে পাওয়া যায় প্রায় সবই কিন্তু এখানে আছে, শুধু মৌসুমী জলবায়ুটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখো যেটা আছে, তাহলে বৈশিষ্ট্যগুলি হলো, এটা উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি লেখো। তাহলে জলবায়ুর বৈচিত্র্যর যে কারণগুলো আছে সেগুলো কি কি? দেখো, জলবায়ুর বৈচিত্র্যের জন্য 3টি তোমার কারণ এখানে বর্তমান। তার মধ্যে প্রথম হচ্ছে অক্ষাংশগত অবস্থান। এখানে দেখো 4টে কারণ দেওয়া আছে: অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ এবং পর্বতের অবস্থান, এই 4টি। তাহলে অক্ষাংশগত অবস্থান কি বলছে? বলছে যে উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই 30 ডিগ্রি থেকে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে অধিকাংশটা কোন জলবায়ুর অন্তর্গত? সেটা হবে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। দক্ষিণে মেক্সিকোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। আবার মহাদেশটির উত্তরাংশে সুমেরু বৃত্তের মধ্যে পড়ায় এই অঞ্চলে তুন্দ্রা এবং শীতল মেরু জলবায়ু দেখা যায়। এরপর দেখো সমুদ্র স্রোত, বলছে শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফ আবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূল ভাগ বেশ ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্ব প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অঞ্চলের উপকূল ভাগের জলবায়ু উষ্ণ থাকে। এবার দেখো বায়ু প্রবাহ, বলছে বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ু জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, যার জন্য বড় গাছপালার বদলে ঘাস এবং ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই অঞ্চল প্রেরি তৃণভূমি নামে পরিচিত। এরপর দেখো যেটা আছে, বলছে পর্বতের অবস্থান, বলছে মহাদেশটির পূর্ব দিকে অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকে কার্ডিলেরা উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ায় মধ্যভাগ সমুদ্রের প্রভাব খুব কম। এছাড়া মহাদেশটির উত্তর দিকে থেকে হিমশীতল মেরুবায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ও বাধাহীনভাবে প্রবাহিত হয়। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয় না কেন, এটা আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে পর্বতের অবস্থান, তাহলে এই তোমার 4টে নিয়ন্ত্রণ কিন্তু তোমার ওই উত্তর আমেরিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। এরপর দেখো উত্তর আমেরিকার স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যগুলি লেখো। তাহলে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য মানে এখানে কি কি প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাহলে দেখো বলছে উত্তর আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলকে 7টি ভাগে ভাগ করছে। জলবায়ু যেমন 7টি ভাগে ভাগ করছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তোমার স্বাভাবিক উদ্ভিদকেও কিন্তু ভাগ করা হচ্ছে। একই ব্যাপার, প্রথমে তুন্দ্রা স্বাভাবিক অরণ্য, তারপর দেখো তৈগা স্বাভাবিক অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। তুন্দ্রা এবং তৈগা এবং সরলবর্গীয় অরণ্য বা সাইবেরীয় অরণ্য একই জিনিস। 3 নম্বর হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি, ক্রান্তীয় আর্দ্র অরণ্য এবং ভূমধ্যসাগরীয় অরণ্য, আর সাথে আছে তোমার মরু উদ্ভিদ। তাহলে এই 7টা ভাগে তোমার স্বাভাবিক উদ্ভিদকে
ভাগ করা হচ্ছে। এরপর দেখা বলছে উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো। তাহলে জলবায়ুর সঙ্গে সঙ্গে কি হবে, তোমার এই যে স্বাভাবিক উদ্ভিদ, 7টা জলবায়ু 7টা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল, এইগুলো তোমাকে আলোচনা করতে হবে। তাহলে দেখো এখানেও দেখো এই যে সম্পর্কটা যে বর্ণনা করা হয়েছে, এখানে 1 2 3 4 5 6 7 এই 7টাই কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু এবং তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। তাহলে তুন্দ্রাটা কি, একদম মেরু প্রকৃতির জলবায়ু, মানে অত্যধিক শীতল অঞ্চলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। বলছে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, পশ্চিমে আলাস্কা থেকে লাব্রাডর পর্যন্ত এবং গ্রিনল্যান্ড। তাহলে এইটা হচ্ছে তোমার অবস্থান। জলবায়ুর বৈশিষ্ট্য কি, বছরে 8 থেকে 9 মাস শীতকাল হয়। এই সময় মাঝে মাঝে তুষারপাত এবং তুষারঝড় হয়। কেবলমাত্র গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জন্য সামান্য বৃষ্টি হয়। স্বাভাবিক উদ্ভিদ মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, আলডার, এই হচ্ছে এদের স্বাভাবিক উদ্ভিদ। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি, অধিকাংশ উদ্ভিদ শৈবাল এবং গুল্ম জাতীয়। গ্রীষ্মকালে বরফমুক্ত থাকলে বাহারি ফুলের গাছ দেখা যায়। বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ এখানে দেখতে পাওয়া যায়। এদের ঝোপ তুন্দ্রা বলা হয়। তাহলে এইখান থেকে কিন্তু তুন্দ্রা নামটা তোমার এসেছে, বুঝতে পেরেছো? এখানে যে উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় এগুলোকে যে তোমার ঝোপ তুন্দ্রা নামে পরিচিত হচ্ছে, এই তুন্দ্রা থেকে কিন্তু তুন্দ্রা জলবায়ুর নামকরণটা এসেছে। এরপর দেখো যেটা আছে তৈগা জলবায়ু। তাহলে তুন্দ্রার সঙ্গে তৈগা জলবায়ুর পার্থক্য হচ্ছে কি বলতো, এই তৈগা জলবায়ু অঞ্চলে কিন্তু সামান্য বৃষ্টিপাত হয়। এখানে তুষারপাত হয়, এখানে শীতলতা একটু কম হওয়ার জন্য এখানে কিন্তু গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয়। এটাই হচ্ছে তোমার এখানকার মধ্যে পার্থক্য। দেখো তৈগা জলবায়ুর আর একটা নাম হচ্ছে সরলবর্গীয় অরণ্য আর সাইবেরীয় জলবায়ু, একই জিনিস, ঠিক আছে? এটা কি তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে কানাডার ব্রিটিশ কম্বলের মধ্যে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্য হচ্ছে তোমার স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়, শীতকালীন প্রবল তুষারপাত। এই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি উদ্ভিদ দেখা যায়, দেখো সরলবর্গীয় প্রকৃতির উদ্ভিদ পাইন, ফার, স্প্রুস, লার্চ প্রভৃতি দেখতে পাওয়া যাচ্ছে। আর এগুলো বৈশিষ্ট্য কি হচ্ছে, গাছগুলি শঙ্কু আকৃতির এবং গাঢ় সবুজ রঙের। সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ার জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়। এই অঞ্চল থেকে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ আহরণ করা হয়। এরপর দেখো লরেন্সীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। বলছে সরলবর্গীয় অরণ্যাঞ্চলের দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্ব উপকূল ভাগ। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে জলবায়ু মৃদু কিন্তু দক্ষিণাংশের যথেষ্ট উষ্ণ। দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে শীতকালে উপকূল ভাগ বেশ শীতল থাকে। স্বাভাবিক উদ্ভিদ ওক, ম্যাপল, এলম, অ্যাশ প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ এবং পাইন, ফার জাতীয় সরলবর্গীয় উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর দেখো স্বাভাবিক উদ্ভিদ বলছে এই অরণ্যাঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমোচী এবং সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে, তাই একে মিশ্র অরণ্য বলা হয়। শরৎকালে গাছগুলির পাতা লাল, হলদে বা কমলা হয়ে যায় এবং তারপর এগুলি ঝরে পড়ে, তাই শরৎকালে এখানে ফল বলা হয়। এবার তো শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। বলছে মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর রকি পার্বত্য অঞ্চল এবং বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগ। জলবায়ুর বৈশিষ্ট্য কি, মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় জলবায়ু চরম ভাবাপন্ন। আর এক নাম হচ্ছে প্রেইরি জলবায়ু, এর অপর নাম হচ্ছে তোমার প্রেইরি জলবায়ু। গ্রীষ্মকালে যথেষ্ট উষ্ণ এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে। স্বাভাবিক উদ্ভিদ কি কি, আলফা, চাপড়া, শীষ প্রভৃতি তৃণজাতীয় উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এটা তৃণভূমি, প্রেইরি। হ্যাঁ, তৃণই এখানকার প্রধান স্বাভাবিক উদ্ভিদ। তবে যেখানে একটু বেশি বৃষ্টিপাত হয় সেখানে বার্চ, উইলো গাছ দেখা যায়। পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায় তৃণের দৈর্ঘ্য বাড়তে থাকে। এরপর ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু এবং ক্রান্তীয় আর্দ্র অরণ্য। বলছে মধ্য আমেরিকার দেশসমূহ, ফ্লোরিডার দক্ষিণাংশ এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নিরক্ষীয় জলবায়ুর মতোই সারা বছর ধরে বৃষ্টিপাত হয়, তাই জলবায়ু উষ্ণ আর্দ্র। মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রাদুর্ভাব দেখা যায়, হ্যারিকেন। তারপরে এখানে কী কী উদ্ভিদ বলছে মেহগিনি, পাম, আবলুস, রবার, কোকো প্রভৃতি চিরহরিত প্রকৃতির উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি বলছে বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘনভাবে জন্মায়। গাছগুলির পাতা একত্রে মিশে গিয়ে বৃহৎ চাঁদোয়া তৈরি করে। এই চিরসবুজ গাছগুলির কাঠ অত্যন্ত শক্ত প্রকৃতির হয়। গাছগুলি খরা প্রতিরোধী হওয়ায় উষ্ণ শুষ্ক গ্রীষ্মকালে ভালোভাবে বেঁচে থাকে। এরপর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল যে মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে এটা অবস্থান করছে। আর জলবায়ুর বৈশিষ্ট্য সারা বছরই রোদ ঝলমেলে সমভাবাপন্ন জলবায়ু। দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, তবে গ্রীষ্মকালে এখানে শুষ্ক থাকে। স্বাভাবিক উদ্ভিদ অলিভ, জলপাই, কোয়ার্ক, ওক, উইলো এবং আঙ্গুর, কমলালেবু প্রভৃতি ফলের গাছ এখানে দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের
বৈশিষ্ট্য কি? গাছগুলির পাতা এবং কাণ্ড পুরু মোম জাতীয় আবরণে ঢাকা থাকে। গ্রীষ্মকালে শুষ্ক হওয়ায় গাছের শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। এরপর সব শেষে দেখো মরু জলবায়ু বলছি পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত সোনরান মরুভূমি। গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী, প্রচণ্ড উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। অতি অল্প বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চল জুড়ে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন সোনরান। স্বাভাবিক উদ্ভিদ বলছে অ্যাকাসিয়া, বাবলা, ফণিমনসা, জোসুয়া প্রভৃতি। এবং স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তোমার বৃষ্টিপাতের অভাবে অধিকাংশ গাছই ঝোপ গুল্ম জাতীয় হয়। অত্যন্ত শুষ্ক জলবায়ুর সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য এদের মূল সুদীর্ঘ হয়। শুষ্ক ঋতুতে পাতাগুলি কাঁটায় পরিণত হয়। তাহলে এই গেল তোমার এখানকার স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে সম্পর্ক। এরপর দেখো আছে রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় কেন? তাহলে দেখো শুষ্ক আবহাওয়া তোমার এই অঞ্চলে কেন সৃষ্টি হচ্ছে সেটা আমাদের বলতে হবে যে কেন শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। দেখো বলছে যে রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হচ্ছে কারণ বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢালে চিনুক কথাটির অর্থ হচ্ছে তোমার তুষার ভক্ষক। চিনুক নামে শুষ্ক স্থানীয় বায়ুর সৃষ্টি হয়। এটা উষ্ণ বায়ু, বুঝতে পেরেছ? এর ফলে রকি পর্বতের পূর্ব ঢালে সমস্ত বরফ গলে যায়। তাই চিনুককে বলা হয় তুষার ভক্ষক। চিনুক বায়ু প্রবাহের ফলে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে বৃষ্টিপাতও কমে যায়। তাই রকির পূর্ব ঢালে বসন্তের শুরুতে আবহাওয়া শুষ্ক প্রকৃতির হয়। তাহলে শুধু বায়ু প্রবাহের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। এরপর বলছে যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এবং সরলবর্গীয় বা তৈগা বা সাইবেরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও ওই অঞ্চলের অরণ্যের বৈশিষ্ট্য লেখো। তাহলে ওই অঞ্চলের অরণ্য মানে তোমার এখানে যে তৈগা বনভূমি আছে সেই তৈগা বনভূমির বৈশিষ্ট্য আমাদেরকে করতে বলছে। তাহলে দেখো তৈগা বনভূমির বৈশিষ্ট্য কি আছে? প্রথমে হচ্ছে 1 নাম্বার, এই জলবায়ু অত্যন্ত চরম প্রকৃতির। শীতকাল দীর্ঘস্থায়ী এবং তীব্র শীত কিন্তু এই অঞ্চলে পড়ে। বছরে 6 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। উষ্ণতা এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, কোথাও উষ্ণতা থাকে প্রায় -62 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বলছে এই অঞ্চলে বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়। বৃষ্টির পরিমাণ বছরে 25 থেকে 30 সেন্টিমিটার। এবার সরলবর্গীয় বনভূমিটার বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে এই বনভূমির গাছের পাতাগুলি কোণ বিশিষ্ট এবং সুচালু হয়। 2 হচ্ছে বনভূমির তলদেশে ঝোপঝাড় বা লতাগুল্ম জন্মায় না। 3 নাম্বার হচ্ছে গাছগুলি অনেকটা লম্বা হয়। আর 4 নাম্বার এই অঞ্চলে একই প্রজাতির গাছ জন্মে। 5 হচ্ছে গাছের কাঠ কিন্তু খুব নরম হয়। তাহলে এই হচ্ছে তোমার সরলবর্গীয় উদ্ভিদ তৈগা বনভূমি বা সাহারা বনভূমির বৈশিষ্ট্য। এরপরে আছে আমরা প্রেইরি তৃণভূমি অঞ্চল, যেটা তোমার আমাদের উত্তর আমেরিকার বিখ্যাত তৃণভূমি এবং এইটার জন্যই তোমার একদিকে তোমার বিশ্বের কসাইখানার সৃষ্টি হয়েছে, তারপর তোমার পৃথিবীর রুটি ঝুড়ির সৃষ্টি হয়েছে। তাহলে উত্তর আমেরিকার তৃণভূমি সম্পর্কে কিন্তু আমাদেরকে বলতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমার স্থান আমাদের উত্তর আমেরিকার, যেটা থেকে তোমার অনেক মানুষের একদিকে জীবন জীবিকা, অন্যদিকে তোমার বিশ্বের সঙ্গে তারা তাদের উপজাত দ্রব্য উৎপাদন করে তোমার জীবনযাপন মানে পৃথিবীর ভারসাম্যটা বজায় রাখে। তাহলে প্রেইরি তৃণভূমি দেখো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা এই তৃণভূমি অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্রে ক্লোভার, আলফা তৃণ এবং ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ এবং দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। সমগ্র প্রেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তর অংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি। এ দেখো এখানে পৃথিবীর রুটির ঝুড়ি, প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, তাই এটিকে তোমার পৃথিবীর রুটির ঝুড়ি বলা হচ্ছে। তাহলে এই গেল তোমার প্রেইরি অঞ্চল। এরপর দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়। তাহলে এটা তো তোমার এইমাত্র আলোচনাই করলাম। তবুও দেখো যদি প্রেইরি অঞ্চল ছাড়া তুমি আলাদা করে যদি আসে যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে, তাহলে সেটার উত্তর তোমরা কী করে লিখবে। তাহলে দেখো বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেইরি অঞ্চলের উত্তরাংশ বসন্তকালে এবং দক্ষিণাংশে শীতকাল গম হয়। অর্থাৎ সমগ্র প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গমের উৎপাদন হয়, তাই এই অঞ্চলের আরেক নাম হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি।
এরপর দেখো শস্যাবর্তন কাকে বলে। তাহলে শস্যাবর্তন মানে শস্যের আবর্তন, অর্থাৎ যখন আবর্তন ক্রিয়ার মাধ্যমে তোমার চাষ করা হবে তখন সেটাকে বলছে শস্যাবর্তন। বলছে কোনো এক খণ্ড জমিতে বারবার একই ফসলের চাষ না করে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার প্রক্রিয়াকে শস্যাবর্তন বলে। যেমন কোনো জমিতে পাট চাষের পর ধান চাষ এবং তারপর এই জমিতে ডাল জাতীয় ফসল চাষ করা, তাহলে এটাকে বলছে শস্যাবর্তন। এরপর দেখো যেটা আছে পৃথিবীর কসাইখানা সম্পর্কে লেখো। তাহলে পৃথিবীর কসাইখানা যেখান থেকে সব থেকে বেশি মাংস বিদেশে রপ্তানি হয় সেটাকে বলছে তোমার পৃথিবীর কসাইখানা। দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পশুপালনের উপযোগী। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা, হে, ক্লোভার প্রভৃতি ঘাস জন্মায় যা পশু খাদ্যের পর্যাপ্ত যোগান দেয়। হ্রদ অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে স্বাদু জল পাওয়া যায় যা পশুদের জলের চাহিদা মেটায়। এই অঞ্চলের সমভূমি পশুদের অবাধ বিচরণের সুবিধা দান করে। তাছাড়া এই অঞ্চলের শীতল জলবায়ুতে মাংস সংরক্ষণের সুবিধা আছে। সব মিলিয়ে হ্রদ অঞ্চল পশুপালনে একটি অন্যতম প্রধান অঞ্চল। ফলে মিচিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহরে গড়ে উঠেছে মাংস উৎপাদন এবং সংরক্ষণের বিখ্যাত কেন্দ্র। শিকাগোতে প্রতিদিন যত পশু বধ করা হয় তা পৃথিবীর অন্য কোথাও হয় না, তাই শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পৃথিবীর কসাইখানা। তাহলে এই গেল তোমার উত্তর আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্রদ অঞ্চল। তাহলে দেখো হ্রদ অঞ্চল কোনটাকে বলছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কাকে বলে। তাহলে হ্রদ অঞ্চল কোনটাকে বলছে, উত্তর আমেরিকার যে 5টা হ্রদ আছে সেই 5টা হ্রদকে একত্রে যে বলছে সেটাকে বলছে হ্রদ অঞ্চল। দেখো উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই বৃহৎ 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে হ্রদ অঞ্চল অবস্থিত। তাহলে এই হচ্ছে তোমার হ্রদ অঞ্চল কাকে বলে। এরপর পঞ্চহ্রদ কি, তাহলে পঞ্চহ্রদ হচ্ছে তোমার এই যে তোমার 5টা হ্রদ, এই 5টা হ্রদ অর্থাৎ সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই 5টা হ্রদকে একত্রে তোমার পঞ্চহ্রদ বলছে। এরপর দেখো এই পঞ্চহ্রদের বিবরণ। তাহলে দেখো যদি এই তোমার পঞ্চহ্রদ সম্পর্কে তোমাদের যদি ডিসকাস করতে চাই যে 5টা হ্রদ সম্পর্কে বর্ণনা দাও তাহলে কি লিখবে। প্রথমে দেখো সুপিরিয়রের আয়তন হচ্ছে তোমার 82,500 বর্গ কিলোমিটার। হিউরনের আয়তন হচ্ছে তোমার 59,600 বর্গ কিলোমিটার। মিচিগান তার আয়তন হচ্ছে তোমার 58,000 বর্গ কিলোমিটার। ইরি এর আয়তন হচ্ছে তোমার 25,700 বর্গ কিলোমিটার। অন্টারিও এর আয়তন হচ্ছে 19,600 বর্গ কিলোমিটার। কেবলমাত্র মিচিগান হ্রদটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত, বুঝতে পারছো। অন্য 4টি হ্রদ কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত। সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। সুপেয় হ্রদ হিসাবে এটি পৃথিবীর বৃহত্তম হ্রদ। তাহলে এই হচ্ছে তোমার হ্রদগুলি সম্পর্কে মোটামুটি একটা ধারণা। নেক্সট আছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই যে হ্রদগুলো সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা যেরকমভাবে আমেরিকার ইতিহাস সম্পর্কে জানতে পারছি ঠিক একই রকমভাবে এই হ্রদগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সেটা দেখো। বলছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড কানাডিয়ান শিল্ড হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থান করছে। হিমযুগে এই অঞ্চলটি বরফে ঢাকা ছিল। এই বরফ আবৃত অঞ্চলের বিস্তৃতি ছিল হাডসন উপসাগর থেকে বর্তমান হ্রদ অঞ্চল পর্যন্ত। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলে অনেক অববাহিকা সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে অববাহিকাগুলো হ্রদে পরিণত হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের যে হ্রদ অঞ্চল তার ব্যাখ্যা, এইভাবে তোমার সৃষ্টি হয়েছে। এরপর দেখো বলছে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অনেক হ্রদ আছে কেন। তাহলে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অনেক হ্রদ আছে তার কারণ ওই যে উপত্যকাগুলো তোমার হ্রদে পরিণত হয়েছে, তাই কানাডিয়ান শিল্ড অঞ্চলে তোমার অনেক হ্রদ আছে। দেখো কানাডিয়ান শিল্ড অঞ্চল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশবিশেষ। এই অঞ্চলটি গ্রানাইট এবং নিজ শিলায় গঠিত। দীর্ঘকাল ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়েছে। ক্ষয়কার্যের জন্য কোনো কোনো অংশ অবনমিত হয়ে হ্রদে পরিণত হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা। এছাড়াও অনেক হ্রদ কিন্তু এই অঞ্চলে দেখা যায়। নেক্সট যেটা আছে বলছে যে হ্রদ অঞ্চলের সম্পর্কে লেখো। তাহলে দেখো আমাদের এই যে হ্রদ অঞ্চল সম্পর্ক আছে সেই হ্রদ অঞ্চল সম্পর্কে অর্থাৎ এখানকার ভূপ্রকৃতি, নদ নদী সব সম্পর্কে তোমার আমাদেরকে একটু একটু করে তোমার পড়তে হবে হ্রদ অঞ্চল সম্পর্কে। তাহলে দেখো হ্রদ অঞ্চল সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের তোমার ওই হ্রদ অঞ্চলের যে
অংশগুলো আছে ওগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো হ্রদ অঞ্চল সম্পর্কে যদি আমরা ছোট করে আলোচনা করতে যাই, প্রথমেই দেখো অবস্থান। এটা অবস্থানটা কি বলছে, এই হ্রদ অঞ্চল দক্ষিণে 41 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 50 ডিগ্রি এবং পূর্বে 75 ডিগ্রি পূর্ব থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। সুপিরিয়র, হুরন, ইরি, অল্টারিও এবং মিচিগান এই 5টি হ্রদ তার পার্শ্ববর্তী সমভূমি অঞ্চলগুলো নিয়ে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কিন্তু তোমার অবস্থিত গঠিত। হ্রদ অঞ্চলগুলোর মধ্যে সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ। এরপর দেখো ভূপ্রকৃতি বলছে অঞ্চলটি একটি সমভূমি তবে একটু ঢেউ খেলানো, অর্থাৎ ঢেউ খেলানো সমভূমি বলতে পারো। এর নদ নদী কী আছে বলছে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি ও ওহিও এই অঞ্চলের প্রধান নদী। সেন্ট লরেন্স নদী 5টি হ্রদকে যুক্ত করেছে। ইরি এবং অল্টারিও হ্রদের মাঝে সেন্ট লরেন্স নদীতে সৃষ্টি হয়েছে বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। তারপর দেখো জলবায়ু বলছে এই অঞ্চল শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। শীতকালে এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং গ্রীষ্মকালে গড় উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত 70 থেকে 80 সেন্টিমিটার। স্বাভাবিক উদ্ভিদ বলছে এই অঞ্চলে ওক, এলপ, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। খনিজ সম্পদ কী কী আছে বলছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ লবণ, জিপসাম পাওয়া যায়। নেক্সট হচ্ছে শিল্প বলছে এখানকার প্রধান শিল্পগুলো হলো লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, পেট্রোরসায়ন, খনিজ তেল শোধনাগার, মাংস, ময়দা এবং রবার শিল্প। এবার কৃষিজ এবং পশুপালন কী আছে এখানে ভুট্টা, গম, যব, ওট, রাই, বিট ছাড়াও নানা রকম ফল যেমন আঙ্গুর, আপেল, পিচ প্রভৃতি জন্মায়। এখানে গবাদি পশু ও শূকর, মেষ, হাঁস, মুরগি পালন করা হয়। চিকাগো শহরের পৃথিবী বিখ্যাত কসাইখানাকে বলা হয় পৃথিবীর কসাইখানা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার হ্রদ অঞ্চল সম্পর্কে বর্ণনা। এরপর দেখো হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি। তাহলে আমাদের এই যে হ্রদ অঞ্চলটা আছে এই হ্রদ অঞ্চল কিন্তু যথেষ্ট অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং আমাদের আমেরিকার যে উন্নত অংশ সেটা কিন্তু এই হ্রদ অঞ্চলটাই কিন্তু উন্নত। তাহলে দেখো এখানে অন্যান্য অঞ্চলের থেকে উন্নত। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি, প্রথম কারণ হচ্ছে কি হ্রদ অঞ্চলের অনুকূল জলবায়ু এবং উর্বর মৃত্তিকার জন্য এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হয়। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে প্রচুর কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ ও জিপসাম প্রভৃতি খনিজ দ্রব্য পাওয়া যায়। 3 হচ্ছে এই অঞ্চলের সড়কপথ, রেলপথ, জলপথ উন্নত। 4 নম্বর হচ্ছে হ্রদ অঞ্চলে বিভিন্ন রকমের শিল্প গড়ে উঠেছে। 5 হচ্ছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও উন্নত, তাই সমগ্র অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তাহলে এই হচ্ছে তোমার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এবার দেখো হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা কী। তাহলে দেখো এই যে তোমার জলপথ কিন্তু হচ্ছে সব থেকে চিপ ট্রান্সপোর্ট এবং এই হ্রদ অঞ্চলে কীভাবে জলপথের ভূমিকা করছে দেখো। প্রথমে বলছে হ্রদ অঞ্চলের প্রধান নদী হচ্ছে সেন্ট লরেন্স। হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এই নদীর যথেষ্ট ভূমিকা রয়েছে। 1 নম্বর হচ্ছে সেন্ট লরেন্স নদী সারা বছর নৌ চলাচলযোগ্য, সুতরাং এই নদীপথে সারা বছর পণ্যদ্রব্য পরিবহন করা হয়। 2 হচ্ছে এই নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে, ফলে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ও ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। 3 হচ্ছে সেন্ট লরেন্স নদীবাহিত পলি গঠিত উর্বর জমিতে বিভিন্ন কৃষিজ ফসল উৎপন্ন হয়। 4 হচ্ছে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত এবং অন্যান্য জলপ্রপাত থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয় যা শিল্পের প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তাহলে এই হচ্ছে তোমার জলপথের ভূমিকা। এরপর দেখো আছে হচ্ছে হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের ভূমিকা। তাহলে খনিজ সম্পদগুলো দেখো তোমার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান অপরিসীম, কারণ এখানে বিভিন্ন খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে, যেমন লৌহ আকরিক, আমেরিকার 80% লৌহ আকরিক এখানে পাওয়া যায়। কয়লা, এখানকার ইলিয়ন, ইন্ডিয়ান, পেনসিলভেনিয়া প্রভৃতি স্থানে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট শ্রেণীর বিটুমিনাস কয়লা পাওয়া যায়। 3 হচ্ছে খনিজ তেল, বলছে খনিজ তেল পাওয়া যায় মিচিগান, ইলিয়ন, অন্টারিও প্রভৃতি স্থানে। তামা বলছে মোরেনসি, মায়াবী, গ্লোব প্রভৃতি স্থানে তামা পাওয়া যায়। এছাড়াও লবণ, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, জিপসাম, দস্তা, নিকেল, কোবাল্ট প্রভৃতি খনিজ পদার্থ পাওয়া যায় হ্রদ অঞ্চলে। তাহলে এই হচ্ছে তোমার খনিজ সম্পদ। এবার হ্রদ অঞ্চলের কৃষি এবং শিল্পের উন্নতির কারণ লেখো। তাহলে তোমার কৃষি এবং শিল্পে যে উন্নত হচ্ছে তার কারণগুলি কি কি সেটা আমাদের এবারে আলোচনা করব। তাহলে দেখো কৃষিতে উন্নতির কারণ কি, তার কারণ হচ্ছে সমতল জমি। প্রথম যেটা আছে সেটা সমতল জমি। 2 নম্বর কি পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতা। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্য বিখ্যাত। উর্বর মৃত্তিকা, এই অঞ্চলের উর্বর মৃত্তিকা কৃষিজ ফসল উৎপাদন
বেশি। তারপরে চাষযোগ্য জমির পরিমাণটা কিন্তু বেশি। 5 নাম্বার উন্নত প্রযুক্তি এবং উন্নত কৃষি যন্ত্রপাতি। 6 নম্বর হচ্ছে জলসেচ, হ্রদগুলোতে স্বাদু জল সেচের কাজে ব্যবহার করা হয়, ফলে সেচের জলের অভাব হয় না। 7 নম্বর হচ্ছে ঘনবসতি। 8 নম্বর হচ্ছে শস্যাবর্তন এবং 9 নম্বর হচ্ছে সরকারের উন্নত নীতি, যার জন্য তোমার কৃষিতে উন্নত হচ্ছে। এবার শিল্পোন্নতির কারণ কি? প্রথমে হচ্ছে কাঁচা মালের প্রাচুর্য, বলছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায় এবং অ্যাপেলেসিয়ান অঞ্চল থেকে কয়লা আনা হয়। তাছাড়া এখানে কৃষিজাত দ্রব্য, বনজ সম্পদ এবং প্রাণীজ সম্পদের প্রাচুর্য রয়েছে। 2 নম্বর হচ্ছে পরিবহন, বলছে উন্নত জলপথ, সড়কপথ, রেলপথের সুবিধা রয়েছে। তারপরে 3 নম্বর হচ্ছে সুলভ বিদ্যুৎ শক্তি। নায়াগ্রা জলপ্রপাত এবং অন্যান্য জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ এবং কয়লা, খনিজ তেল থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ শিল্পের শক্তির যোগান দেয়। 4 নম্বর হচ্ছে ঘনবসতি, বলছে ঘনবসতিপূর্ণ হওয়ায় সুলভে শ্রমিক পাওয়া যায় এবং শিল্পজাত দ্রব্যের চাহিদা বেশি হয়। 5 নম্বর হচ্ছে জলের প্রাচুর্য, এই অঞ্চলের শিল্পের প্রয়োজনীয় জল হ্রদ পঞ্চক থেকে পাওয়া যায়। তারপর দেখো মূলধন, বলছে এই অঞ্চলের মূলধনের প্রাচুর্য আছে। 7 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি, এখানকার প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং যন্ত্রপাতিও উন্নত। তাহলে এই হচ্ছে তোমার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ। এরপরে দেখো যেটা আছে, বলছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে কিভাবে পরিণত হয়েছে। তাহলে এই যে তোমার অন্যতম শিল্পোন্নত অঞ্চল এখন আজকে আমেরিকা, তোমার তার কারণ কি? দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের সমৃদ্ধির কারণ কী কারণে অন্যতম শিল্পোন্নত অঞ্চলে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হওয়ার কারণ তাহলে দেখো অর্থনৈতিক হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে তোমার আবিষ্কারের কারণ হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম কারণ হচ্ছে তোমার প্রথম যে ভূপ্রাকৃতিক অবস্থান, বলছে পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদীর অববাহিকা অঞ্চলে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তারপরে খনিজ সম্পদের প্রাচুর্য, হ্রদ অঞ্চলে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। বনজ সম্পদ, বলছে নিকটবর্তী প্রেরি তৃণভূমি, পশুজাত এবং বনজ সম্পদের প্রাচুর্য। তারপর শিল্প উপযোগী জলবায়ু, বলছে মনোরম শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। বিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের প্রাচুর্য যোগান। পরিবহন, জলপথ, সড়কপথ, রেলপথের পণ্য পরিবহন। সুলভ শ্রমিক, জনবহুল অঞ্চল হওয়ায় সুলভের দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং প্রয়োজনীয় মূলধন, বলছে স্থানীয় বিত্তশালী ব্যক্তিরা সহজেই মূলধন বিনিয়োগ করে থাকেন। তাহলে এই গেল তোমার শিল্পোন্নতির কারণ। এবার সবশেষে দেখা আছে, বলছে হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। তাহলে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী আছে? এখানে তো 3টাই পরিবহন ব্যবস্থা আছে, জলপথ, স্থলপথ এবং আকাশপথ। হ্যাঁ, জলপথ বলছে হ্রদ অঞ্চলে জলপথ পরিবহন প্রধানত সেন্ট লরেন্স নদী এবং সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অল্টারিও এই 5টি হ্রদের মাধ্যমে ঘটে থাকে। এছাড়াও ওয়েল্যান্ড খাল, সুখাল, রিডখাল, ইরিবাজ খাল প্রভৃতির মাধ্যমে পরিবহন হয়। স্থলপথ বলছে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে প্রধানত সড়কপথ, রেলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশপথ বলছে প্রধানত আটলান্টা, ডেট্রয়েট প্রভৃতি বিমানবন্দরের মাধ্যমে বিদেশে পণ্য পরিবহন করা হয়। হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এই 3 ধরনের পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এটা গেল তোমার হ্রদ অঞ্চল। এবার সবশেষে আমাদেরকে যেটা আলোচনা করতে হবে, কানাডিয়ান শিল্ড অঞ্চল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যার জন্য আমেরিকা আজ এত উন্নত। এখানে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার উপরে নির্ভর করে। তাহলে প্রথমে যেটা আছে, শিল্ড অঞ্চল কাকে বলে? তাহলে শিল্ড অঞ্চল মানে হচ্ছে মালভূমি অঞ্চল। বুঝতে পেরেছ? এক কথায় যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তোমার মালভূমি অঞ্চল। তাহলে দেখো শিল্ড অঞ্চল কোনটিকে বলছে? বলছে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডিয়ান শিল্ড বলা হয়। হ্যাঁ, কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে বেষ্টন করে ভি আকারে কানাডার শিল্ড অঞ্চলটি অবস্থিত। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে। হ্যাঁ, শিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। বুঝতে পেরেছ? কানাডিয়ান শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। তাহলে শিল্ড অঞ্চল কাকে বলে? তাহলে মালভূমি অঞ্চলকে শিল্ড অঞ্চল বলা হয়। পৃথিবীতে কয়টি শিল্ড অঞ্চল আছে? 11টি আছে। সেই 11টির নাম লেখো। তাহলে দেখো এই 11টি শিল্ড অঞ্চল কী কী আছে আমি তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, তবে এই 11টি শিল্ড অঞ্চলের মধ্যে 5টা আছে এশিয়াতে। বুঝতে পেরেছ? আর বাকি তোমার 6টা মহাদেশে আছে। তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এটা বললাম, কেননা আমরা প্রত্যেকেই 7টা মহাদেশের নাম কিন্তু আমরা জানি। তো 7টা মহাদেশে 7টা, আর এশিয়া মহাদেশেই একা আছে আরও 5টা। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কি আছে? উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড, দক্ষিণ আমেরিকার গিয়ানা এবং ব্রাজিল, ইউরোপের বাল্টিক। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ইউরোপ পর্যন্ত। এরপরে আফ্রিকাতে আছে তোমার আফ্রিকান মালভূমি, তারপরে পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি এবং আন্টার্কটিকার মালভূমি। তাহলে দেখো এই যে তোমার যেগুলো আলোচনা করলাম এগুলো তোমার 6টা হয়ে গেল। 6টা মহাদেশে 6টা, এবং তোমরা এখানে ম্যাপটাও দেখে রাখতে পারো। 6টা মহাদেশে 6টা। এবারে এশিয়াতে যে 5টা আছে তার মধ্যে প্রথম হচ্ছে এশিয়ার সাইবেরীয়, এশিয়ার চীনের মালভূমি, এশিয়ার ইন্দোচীন মালভূমি এবং ভারতের দাক্ষিণাত্যের
মালভূমি। তাহলে আমাদের পৃথিবীতে মোট এই এতগুলো মালভূমি অঞ্চল আছে এবং এই মালভূমি অঞ্চলগুলো থেকে কিন্তু খনিজ সম্পদ সংগ্রহ করা হয় এবং তোমার বিভিন্ন শিল্প কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে। ঠিক আছে, এরপরে দেখো পৃথিবীর বৃহত্তম শিল্ড কানাডিয়ান শিল্ড কাকে বলে। তাহলে তোমার কানাডিয়ান শিল্ড কাকে বলছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। কানাডিয়ান শিল্ড মানে তোমার একেবারে উত্তরে যেটা আছে সেটাকে কানাডিয়ান শিল্ড বলছে। তাহলে কানাডিয়ান শিল্ড কোন জিনিসটাকে বলছে, বলছে উত্তর আমেরিকার উত্তরে হাডসন উপসাগরকে কেন্দ্র করে একটি বিস্তীর্ণ উচ্চভূমি অবস্থিত অতি প্রাচীন শিলায় গঠিত এই অঞ্চলকে কানাডিয়ান শিল্ড বলা হয়, কারণ বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চল শিল্ডের আকার ধারণ করেছে। তাহলে এটা গেল তোমার কানাডিয়ান শিল্ড। নেক্সট হচ্ছে তোমার কানাডিয়ান শিল্ডের অবস্থান এবং সীমা লেখো। তাহলে অবস্থান এবং সীমা, তাহলে অবস্থান কি বলছে, কানাডিয়ান শিল্ড অঞ্চলটি পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এবং দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। সীমা কি, কানাডিয়ান শিল্ড অঞ্চলের পূর্বে লাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট বেয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ, উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী উপত্যকা অবস্থিত। তাহলে এই হচ্ছে তোমার কানাডিয়ান শিল্ডের অবস্থা। এরপর দেখো যেটা আছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের বর্ণনা দাও। তাহলে আমরা যদি এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের বর্ণনা দিতে যাই তাহলে কিন্তু এর কিন্তু সমস্ত অর্থাৎ ভূপ্রকৃতি, নদ নদী, এগুলো সবই কিন্তু আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো বর্ণনা করতে হলে প্রথমে ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করছি। ভূপ্রকৃতি হচ্ছে গ্রানাইট এবং নিচশিলায় গঠিত এই অঞ্চলটি বহুদিন ধরে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। ক্ষয়কার্যের জন্য অবনমিত হয়ে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা প্রভৃতি হ্রদের সৃষ্টি হয়েছে। এরপর নদ নদী কী কী আছে দেখো। নদ নদী হচ্ছে এখানকার প্রধান নদী হচ্ছে ম্যাকেঞ্জি, চার্চিস, তারপরে তোমার নেলসন প্রভৃতি উত্তর দিকে প্রবাহিত হয়েছে। জলবায়ু এই অঞ্চলের অর্থাৎ উত্তর দিকে প্রবাহিত হয়ে সুমেরু সাগরে গিয়ে মিশেছে, বুঝতে পেরেছো। এই জলবায়ু বলছে এই অঞ্চলের উত্তর অক্ষাংশ তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত, প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, ক্ষণস্থায়ী গ্রীষ্মকালের গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 40 সেন্টিমিটার। এই অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা তোমার 4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক উদ্ভিদ বলছে কানাডিয়ান শিল্ড অঞ্চলে শৈবাল, গুল্ম এবং ঔষধি গাছ জন্মে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে জন্মে পাইন, ফার, বার্চ, ম্যাপল প্রভৃতি। জীবজন্তু এখানে বলগা হরিণ, বিভার, বনবিড়াল, লোমশ কুকুর দেখতে পাওয়া যায়। কৃষিকাজ বলছে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদীর তীরবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণে গম, জব, আলু, ওট, বিট প্রভৃতি চাষ হয়। খনিজ সম্পদ এখানে পাওয়া যায় নিকেল, সোনা, আয়রন, আকরিক, তামা, তারপরে ইউরেনিয়াম, কোবাল্ট, রূপো, প্লাটিনাম প্রভৃতি। তারপর দেখো শিল্প কী কী আছে বলছে কানাডিয়ান শিল্ড অঞ্চল শিল্পে উন্নত। এই অঞ্চলে গড়ে উঠেছে কাগজ, কাঠ, লৌহ ইস্পাত, ডায়েরি, ফার, রেয়ন এবং ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে এই হচ্ছে তোমার কানাডিয়ান শিল্ড অঞ্চল সম্পর্কে বর্ণনা। এরপর দেখো কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে লেখো। তাহলে ভূপ্রকৃতি কী আছে দেখো। কানাডিয়ান শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলটি গ্রানাইট নিঃশ্বাস দ্বারা গঠিত। এই অঞ্চলের শক্ত পাথরের মতো দীর্ঘস্থায়ী হিমবাহের ক্ষয়কার্যের ফলে তোমার মালভূমিতে পরিণত হয়েছে। শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশে অবনমিত হয়ে তোমার হ্রদের সৃষ্টি হয়েছে। গ্রেট বিয়ার, গ্রেট সেল, আথাবাস্কা ইত্যাদি। সাধারণত এই অঞ্চলের ভূমির ঢাল দক্ষিণ থেকে উত্তরে, এই জন্য নদীগুলি তোমার দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে হাডসন উপসাগরে গিয়ে পড়েছে। এখানকার নদীগুলো হলো ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। নদীগুলি এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়ার জন্য বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে। এরপর দেখো তাহলে ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে যদিও আলোচনা করেছি, আরেকবার করে দিলাম। কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রধান নদী এবং হ্রদগুলোর নাম লেখো। তাহলে কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রধান নদী এবং হ্রদগুলির নাম, অর্থাৎ এখানে যে প্রধান নদী এবং হ্রদগুলি আছে তাদের নাম আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো কানাডিয়ান শিল্ড অঞ্চলের অনেক হ্রদ, প্রধান নদী এবং হ্রদগুলির নাম। কানাডিয়ান শিল্ড অঞ্চলে তোমার কানাডিয়ান শিল্ডের প্রাচীন ভূখণ্ড, প্রধান নদী এবং হ্রদ অঞ্চলে অবস্থিত। এখানকার হ্রদ অঞ্চল খনিজ সম্পদের সমৃদ্ধ। কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রধান নদী এবং হ্রদগুলির নাম 278 হ্রদ অঞ্চলগুলোর প্রধান নদী এবং হ্রদ এখানেই তোমার পাওয়া যাবে। প্রধান নদী এবং হ্রদ কসাইখানা বলা হয়। কানাডিয়ান শিল্ড অঞ্চলে প্রাচীন গ্রানাইট নিচলায় গঠিত। হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি মালভূমিতে পরিণত হচ্ছে। ক্ষয়কার্যের জন্য অবনমিত হয়ে তোমার হ্রদে পরিণত হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট সেল, আথাবাস্কা। এছাড়া অনেক হ্রদ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এরপর দেখো যেটা আছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে
লেখো। তাহলে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, তাহলে এই হচ্ছে তোমার কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বছরের প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই সময় অঞ্চলটি বরফ আচ্ছন্ন থাকার জন্য কাজকর্ম করা এবং যাতায়াতে প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রীষ্মকালে এখানে খুবই ক্ষণস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, প্রায় গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত এখানে খুব কমই হয়, অধিকাংশ সময় গ্রীষ্মকাল। মোট বৃষ্টিপাতের পরিমাণ 40 সেন্টিমিটার কম। শিল্ড অঞ্চলের উত্তরে এরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম, ঔষধি গাছ ছাড়া বড় গাছ জন্মাতে পারে না। শিল্ড অঞ্চলের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলটির জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার গড় 4 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল ইত্যাদি। এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে কাঠগুলো সহজেই কাঠ চেরাই করে পৌঁছে যায়। এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কাষ্ঠশিল্পে বেশ উন্নত। তাহলে এই হচ্ছে তোমার এখানকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে তোমার বর্ণনা। এরপরে দেখো প্রশ্ন কী আছে, বলছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের খনিজ সম্পদ এবং শিল্পের বর্ণনা দাও। তাহলে খনিজ সম্পদ কী কী আছে দেখো। কানাডিয়ান শিল্ড অঞ্চল প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা গঠিত। কানাডিয়ান শিল্ড অঞ্চলে উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ এলাকা। এখানকার প্রধান খনিজ হচ্ছে তোমার নিকেল, যেটা উত্তোলন হয় তোমার সার্ডবেরিতে। সোনা, এতে তোমার টিমিনিসে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খনি। আকরিক লোহা, নিউ ফাউন্ডল্যান্ড, লাব্রাডর, কুইবেক সীমান্ত অঞ্চলে। আকরিক তামা বলছে সার্ডবেরি, টিমিনিস এবং নোরান্ডা। তারপরে ইউরেনিয়াম বলছে অন্টারিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চল। কোবাল্ট, রূপা এবং প্লাটিনাম বলছে সার্ডবেরি, থমসন এবং সেইডর। এবার শিল্প কী কী আছে, বলছে কানাডার শিল্প অঞ্চল তোমার কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত। দুর্গম এবং অঞ্চল এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে। কারণ হচ্ছে এখানকার বনভূমির প্রাচুর্য, কাঠ এবং বন্য পশুর লোমশ, চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা। 2 হচ্ছে কানাডার উন্নত মানের প্রযুক্তি এবং কারিগরি দক্ষতা। 3 হচ্ছে স্থানীয় নদীগুলি থেকে উন্নত জলবিদ্যুৎ উৎপাদন শক্তি প্রাপ্যতা। তারপর হচ্ছে শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ এবং সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ। এই কারণগুলোর সহযোগিতায় শিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ ঘটেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। তাহলে এই গেল তোমার সমৃদ্ধির কারণ। এবার ধরো কানাডিয়ান শিল্ড অঞ্চলে অনেক হ্রদ দেখা যায় কেন। তাহলে অনেক হ্রদ দেখা যায় তার ব্যাখ্যা কিন্তু আমরা আগে দিয়েছি, যে তোমার ওই ক্ষয়প্রাপ্ত হয়ে তোমার অনেক হ্রদের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো আরেকবার দেখি কানাডিয়ান শিল্ড অঞ্চলে অনেক হ্রদ দেখা যায় কেন। বলছে যে কানাডিয়ান শিল্ড অঞ্চল প্রাচীন ভূখণ্ডের অংশবিশেষ। এই অঞ্চলটি গ্রানাইট নিশ্চলায় গঠিত এবং দীর্ঘকাল ক্ষয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়েছে। ক্ষয়কার্যের জন্য কোনো কোনো অংশে অবনমিত হয়ে হ্রদে পরিণত হয়েছে, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লভ, আথাবাস্কা, এছাড়াও অনেক হ্রদ দেখতে পাওয়া যায়। এরপর দেখো প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থাকলেও কানাডিয়ান শিল্ড অঞ্চল শিল্পে উন্নত কেন। তাহলে প্রতিকূল পরিবেশ থাকলেও কিন্তু শিল্ড অঞ্চল শিল্পেও সমৃদ্ধ, তার কারণ খনিজ সম্পদের প্রাপ্যতা। বুঝতে পেরেছো কী আছে। প্রথমে হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলে বনজ সম্পদ যেমন কাষ্ঠ, প্রাণীজ সম্পদ যেমন লোমযুক্ত চামড়া, খনিজ সম্পদ যেমন আকরিক লোহা, আকরিক তামা, সোনা, নিকেল, ইউরেনিয়াম, কোবাল্ট, রূপো, প্লাটিনাম প্রভৃতি পাওয়া যায়। 2 হচ্ছে স্থানীয় নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, যা শিল্পে শক্তির যোগান দেয়। তারপর দেখো কানাডা প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় উন্নত। 4 হচ্ছে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর সুলভ জলপথ এই অঞ্চলের পরিবহন পথকে সুগম করেছে। এই সকল কারণে কানাডিয়ান শিল্ড অঞ্চল প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে শিল্পে সমৃদ্ধ হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার এর কারণ। এরপর দেখো যেটা আছে, ওই যে কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষিতে অনুন্নত কেন। তাহলে তোমার কৃষিতে কিন্তু এটা অনুন্নত, কিন্তু শিল্পে উন্নত। কৃষিতে অনুন্নত কারণ তোমার হচ্ছে এখানে তোমার জলবায়ু যথেষ্ট ভালো নয়, যার জন্য এখানে কৃষিটা হয় না, মৃত্তিকা ভালো নয়। দেখো কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষিতে বিশেষ উন্নত নয়, কেবলমাত্র দক্ষিণ পশ্চিম সমভূমি সন্নিহিত অঞ্চলে গম, বিট, আলু, জব প্রভৃতি চাষ করা হয়। এখানে কৃষিকাজের চেয়ে পশুপালন বেশি হয়। নাভোস্কোশিয়ার এবং সংলগ্ন অঞ্চলে মিশ্র কৃষি ব্যবস্থার প্রচলন আছে, তবে এখানে প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা, অনুর্বর মাটি, অল্প লোকবসতি প্রভৃতির জন্য কৃষিকাজ করা যায় না। দক্ষিণে গ্রীষ্মকালে বরফ অল্প গললে সামান্য কৃষিকাজ হয়। হাডসন উপসাগরের তীরবর্তী অঞ্চল এবং সেন্ট লরেন্স নদী উপত্যকা অঞ্চলে শুধুমাত্র চাষ করা হয়। বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে তোমার কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রকৃতি। তাহলে এতদূর পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।